আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সলভারগিন প্রেজেন্টস পাস্ট লুমিনারিজ অ্যালামনাই এক্সিলেন্স সিরিজের দ্বিতীয় এপিসোডে আবারও সকলকে স্বাগতম জানাই। অনুষ্ঠান সঞ্চালনায় আমি আছি মোহাম্মদ তাজওয়াল মুলক, অর্গানাইজিং সেক্রেটারি, সলভারগিন। একই সাথে আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের একজন শিক্ষার্থী। পাস্ট লুমিনারি অ্যালামনাই এক্সিলেন্স সিরিজের প্রতিটি পর্বে আমরা আমাদের ক্যাম্পাসের মেধাবী মুখদের মেধাবী মুখদের সাধারণ শিক্ষার্থীদের সামনে পরিচয় করিয়ে দিই, যাতে তাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প থেকে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে উৎসাহ পায়। তারই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, পাবিপ্রপির একজন বিশেষ মুখ, যিনি কিনা গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। আমি আতিকুল ইসলাম ভাইকে স্বাগতম জানাচ্ছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো তাজ? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাদেরকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ভাই এটা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন এবং আপনি জানেন আপনার বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব আয়োজন করছে, অডিয়েন্স শিক্ষার্থীরাই। তাই প্রথমে আসলে আপনার একাডেমিক লাইফে যেতে চাই। যদি আপনার একাডেমিক লাইফ সম্পর্কে আমাদের মাঝে কিছু বলতেন। হ্যাঁ, শিওর। তো আমার আসলে ফুল নাম হলো মোহাম্মদ আতিকুল ইসলাম। আমি আমার বাসা হচ্ছে দিনাজপুরে। আমি পড়াশোনা করছি আমি এসএসসি কমপ্লিট করছি দিনাজপুর জিলা স্কুল থেকে। তারপরে এসএসসি পরে এইচএসসি কমপ্লিট করছি দিনাজপুর গভর্নমেন্ট কলেজ। অ্যান্ড এটা 2000 এসএসসি আমার 2005-এর ব্যাচ, আর এইচএসসি 2007। তারপর আমি হচ্ছে পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিই এবং ওখানে কম্পিউটার সায়েন্সে ভর্তি হই। এটা এবং আমি হচ্ছে পাবিপ্রবির প্রথম ব্যাচের 2008-09 সেশনের। যদিও আমার একটু ডিলে হয় পাশ করতে, আমি পাশ করি 2014 সালে। একটা মানে আনফরচুনেটলি একটা ইনসিডেন্ট হয়েছিল। তারপরে আমি প্রায় 7 বছরের মতো জব করি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারপরে 2021 সালে আমি ইউনাইটেড স্টেটসে আসি পিএইচডি কমপ্লিট করতে, আমার মানে ডক্টরেট কমপ্লিট করতে। এখানে প্রায় আমার পিএইচডি কমপ্লিট করতে সময় লাগে 4.5 বছরের মতো। তো এটাই আমার পড়াশোনার জার্নি। ধন্যবাদ ভাইকে। ভাই সিএসসি তে ভর্তি হয়েছিলেন, ভার্সিটির প্রথম ব্যাচ। সিএসসি তে পড়ার প্রতি কি ভাই কোনো প্যাশন ছিল সেই তখন থেকে, কলেজ লাইফ থেকে? যেহেতু আমাদের ক্যাম্পাস তখন মানে তখন বিশ্ববিদ্যালয়টাই নতুন ছিল, অনেকেই হয়তো আসতে চাইতো না, আপনি এখানে সিএসসি তে চলে আসছেন। না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাদের মানে বাংলাদেশে কেমন হয় যে কোনো সাবজেক্টে পড়ার ইচ্ছা থাকলেও অনেক সময় পড়তে পারে না। তো এটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়, অনেকটা র্যান্ডমলি সিলেক্টেড। আমার ক্ষেত্রে ওইটা হয়েছিল যে ভর্তি পরীক্ষা দিয়েছি, আমার সিরিয়াল পড়ছে এরকম, আমি কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছি। মোস্ট মেবি আমি যদি ইলেকট্রিক্যাল পাইতাম, ইলেকট্রিক্যালে ভর্তি হইতাম। আর আমার আগে থেকেও সেরকম মানে প্যাশন ছিল বা ওইরকম কিছু ওইরকম মনে হয় নাই। তো ফরচুনেটলি আমি কম্পিউটার সায়েন্স পাইছিলাম, ইলেকট্রিক্যাল পাইনি। আমার এখন মনে হয় যে আমি কম্পিউটার সায়েন্সের জন্য যথাযথ ছিলাম এবং কম্পিউটার সায়েন্সে কন্টিনিউ করছি। থ্যাংক ইউ ভাই। আমি আবারও একটু ইউনিভার্সিটি লাইফ নিয়ে আসলে কথা বলতে চাই। ইউনিভার্সিটি লাইফটা কেমন ছিল? তখনকার পাবিপ্রবি কেমন ছিল? তখনকার পাবিপ্রবির কাটানো মুহূর্তগুলো কেমন ছিল? মানে আহ, কি বলবো, আমরা দেখছি যে ইউনিভার্সিটি কিভাবে গ্রো করে। আমরা যখন ভর্তি হয়েছি, মানে ইভেন আমি আসছিলাম এখানে ভর্তি পরীক্ষা দিতে, তারপরে আসছিলাম আবার ভর্তি হইতে, আমার প্যারেন্টসকেও নিয়ে আসছিলাম। ওই সময় হচ্ছে আমাদের সবকিছু ম্যানেজ হইতো টিচার্স ট্রেনিং সেন্টার, ঠিক ইউনিভার্সিটির অপোজিটে। ঠিক, ঠিক, ঠিক। এবং ইউনিভার্সিটিটা ছিল পুরা ধানক্ষেত, লিটারালি ধানক্ষেত, আর কিছু ছিল না ওখানে। তো অনেক সময় হচ্ছে ইভেন আমাদের প্যারেন্টসরা যখন আসে দেখছে যে ধানক্ষেত, এখানে আসলে ইউনিভার্সিটি হবে কিনা একটু মানে তারা হচ্ছে রিলাক্টেন্ট ছিল যে এখানে মানে পড়া উচিত হবে কিনা। আর আমাদের হচ্ছে যে ভিসি ছিল ডক্টর মির্জা স্যার, উনি খুবই আন্তরিক ছিল এবং মানে পার্সোনালি সবকিছু ম্যানেজ করছে। দেখা গেছে এরকম যে কেউ আসছে টাকা নিয়ে আসেনি ভর্তি পরীক্ষার, বা এরকম কম টাকা নিয়ে আসে, উনি নিজের পকেট থেকে দিয়ে স্টুডেন্ট থেকে ভর্তি করাইছে। সো সব প্যারেন্টসরাই দেখছে যে মানে ইউনিভার্সিটির ভিসি কত কাছ থেকে সবকিছু ম্যানেজ করে এবং
কতটা আন্তরিক। আমার মনে হয় ওখান থেকে হচ্ছে স্টুডেন্টস, অনেক স্টুডেন্টস ছিল, ভালো স্টুডেন্টস যারা পিইউএসটি তে ভর্তি হয়েছে। এবং আমি আমি কাছ থেকেও দেখছি আমার ব্যাচের হচ্ছে যারা আমার সহপাঠী ছিল তারা অনেক ট্যালেন্টেড ছিল। তো বলবো যে আমি একদম কাছ থেকে দেখছি কিভাবে ইউনিভার্সিটি গ্রো করে। আমাদের সময় যারা যেসব টিচার্স ভর্তি হয়েছে তারাও ছিল নতুন, একদম নতুন, মানে আহ, তা- ধরো 80% বা 90% টিচার্সের কোনো এক্সপিরিয়েন্স নাই, তারা হচ্ছে প্রথম আমাদের ইউনিভার্সিটিতে জয়েন করছে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করতো আমাদেরকে শেখানোর জন্য, এবং আমরা অনেক হেল্প করছি, ওনারা অনেক হেল্প করছে। তারপর ইউনিভার্সিটি যখন আমাদের তো কম্পিউটার সায়েন্স ইভেন ল্যাবও ছিল না। তো এইভাবেই দেখা গেছে যে ল্যাব নাই, ক্যাম্পাস নাই, 2-3 বছর এইভাবে পার হয়ে গেছে। খুবই স্ট্রাগলিং ছিল, কিন্তু আমার মনে হয় আমি অনেক এনজয় করছি ওই টাইমটা। এবং হ্যাঁ, কন্টিনিউ করো। জি জি। এবং তুমি জানো হচ্ছে যারা হয়তো এখন হলে থাকে তারা হচ্ছে হলের লাইফ পাইছে, আমরা তো হলের লাইফ পাইনি। বাট ঠিক শহর, ইউনিভার্সিটি থেকে শহরে যাইতে একটা ম্যাচ ছিল আহলে হাদিস, এখন আছে কিনা জানি না। ওখানে আমি ছিলাম, ওখানে প্রায় আমার ম্যাক্সিমাম টাইমই ওখানে ছিলাম, প্রায় 4-5 বছর। আহলে হাদিস ম্যাচ, ওখানে আমরা অনেকজন থাকতাম, 20 থেকে 30 জন হবে। তো আমরা প্রায় ওইটাকে হলের মতো মানে একটা বানাই ফেলছিলাম। তো সবাই জানতো যে আহলে হাদিস হল মানে হচ্ছে আমরা ওখানে থাকতাম। আহ, এবং ওখানে থাকার ফলে আমার সাথে মানে আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে খুবই ক্লোজ রিলেশনশিপ হয়েছিল, এবং ওইটা এখনো আছে। এখন আমি তাদের সাথে যোগাযোগ করি, রেগুলার কথা টথা বলি। তো খুবই মেমোরেবল লাইফ, মেমোরেবল টাইম আসলে। জি ভাই, এখন হল হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এখন 4টা হল। আমিও এখন হল থেকেই আসলে আপনার সাথে কথা বলছি। আচ্ছা, আচ্ছা, পাশাপাশিতে আপনার যদি কোনো স্মৃতি থেকে থাকে, কোনো ভালো মুহূর্ত। আহ হ্যাঁ, স্মৃতি আছে আসলে অনেক। আহ, তার মধ্যে ধরো আচ্ছা, যাই যাই হোক, আমি তো প্রথম ব্যাচে এটা বলছি, আমি কম্পিউটার সায়েন্সের এটাও বলছি। তো আমি প্রথম 3 সেমিস্টার পর্যন্ত আমি ফার্স্ট বয় ছিলাম আমার ডিপার্টমেন্টে, এবং আমার সিজিপি অলমোস্ট 4-এর কাছে হয়েছিল। পরে একটা আনফরচুনেট একটা ইনসিডেন্ট হয়, আমার এক এক সেমিস্টার লস করতে হয়, কিন্তু এক সেমিস্টার জায়গায় আসলে আমার 3 সেমিস্টার লস করে লাগছে, মানে ইউনিভার্সিটির জন্য, স্ট্রাকচারের জন্য। তো হ্যাঁ, ইউনিভার্সিটি হ্যাঁ, রুল কিন্তু এবং আমার রেগুলেশন প্রথম অনুযায়ী। 3 বছর আমি খুবই, প্রথম 3 সেমিস্টার আমি মানে খুবই ভালো টাইম গেছে। ওইটা আমি বলবো অবশ্যই স্মরণীয়। এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে পরে আমরা রেগুলার হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্টে যাইতাম বাইরে। এটা বলতে কি মানে দুইটা জিনিস হয়েছে। একটা যে আমাদের বড় ভাই ছিল না কোনো, মানে আমরাই হচ্ছে সব। তো দেখা গেছে যে আমরা মানে কোনো হেল্প পাইনি, কেউ কিছু বলার ছিল না। এবং ওটাতে আমি খেয়াল করছি যে ওইটার জন্য আমাদের অনেক প্রবলেম হয়েছে, যে আমরা কোন দিকে যাবো ওইটা বুঝতেছিলাম না। ওটা আরেকটা দিকে হয়েছে যে সুবিধা, যে আমাদেরকে মানে শিখাইছে যে কিভাবে নিজে নিজে দাঁড়াইতে হয়, নিজে নিজে হচ্ছে পথ খুঁজে নিতে হয়। তো যদিও আমরা প্রথম 2-3 বছর আমার মনে হয় না যে ইউনিভার্সিটিতে সেরকম প্রোগ্রামিং কন্টেস্ট হইতো মানে ইন্টারনালি, কিন্তু আমরা হচ্ছে পরবর্তীতে আমরা রেগুলার যাইতাম বাইরে প্রোগ্রামিং কন্টেস্টে। তো ওগুলো আমার মনে হয় খুবই মেমোরেবল একটা মেমোরি আমার জন্য। আর প্রত্যেকটা দেখা গেছে যে আমরা যখন যাইতাম, আমাদের ফান্ডে প্রবলেম হইতো, তো আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে ফান্ড করতো। তো খুবই ভালো, কারণ আমরা হচ্ছে ফ্রি টাকায় যাইতাম, ফ্রি টাকায় খাইতাম। এগুলো হচ্ছে মানে যখন ফ্রি খাওয়া, এটার থেকে ভালো কোনো ফিলিংস নাই। তো ওইটা অবশ্যই একটা মেমোরেবল মেমোরি। আর আমি খুবই ফরচুনেট যে আমার আমি আমি মনে হয় মেনশন করছি যে আমার কম্পিউটার সায়েন্সের আমার ব্যাচের যেগুলো ফ্রেন্ড ছিল, এবং তারা খুবই ভালো মানুষ এবং খুবই ট্যালেন্টেড আই থিঙ্ক। মানে আমি তাদের মধ্যে মনে হয় কয়েকজন, আহ, আমি বলবো যে আমি ফরচুনেট যে ওদের সাথে মিট করতে পারছি। এই তো। আপনি এমন একটা পর্যায়ে, এমন একটা সময় আসলে পাবিবিতে এসেছিলেন, তখন পাবিবি ছিল না ক্যাম্পাস, ছিল না কোনো কিছু, ছিল না গাইডলাইন, কিন্তু তবুও বলা হয়ে থাকে যে ফার্স্ট ব্যাচ আমাদের ক্যাম্পাসের একটা বেস্ট ব্যাচ। আচ্ছা, আমিও তাই বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলো। জি, হ্যাঁ, আমরা আসলে ফার্স্ট ব্যাচ থেকে আসলে অনেক অনেক মেধাবী মুখ, অনেক কৃতি শিক্ষার্থী, অনেক অ্যালামনাইকে আমরা দেখতে পাই। আহ, এখনো আমাদের এইখানে আসলে একটা মানে গুণগান বলা হয় যে ফার্স্ট ব্যাচ বেস্ট ব্যাচ ছিল ক্যাম্পাসে। স্যারেরাও বলে থাকেন যে
আমাদের তৎকালীন আমাদের কোনো ল্যাব ইকুইপমেন্ট ছিল না, আমাদের ক্যাম্পাস ছিল না, অথচ তারা অনেকটা কষ্ট করে, অনেকটা প্রতিকূলতাকে অতিক্রম করে আসলে সামনে এগিয়েছিল। আমি আই থিঙ্ক ইউ রাইট। কারণ আমি যখন দেখি যে আমার ব্যাচের হচ্ছে যারা যারা মানে অনেকে যারা এখন তো অনেকে বাইরে আসতেছে আমি দেখি, কিন্তু আমাদের মানে ফার্স্ট ব্যাচ থেকে অনেক অনেক স্টুডেন্ট বাইরে আসছে। যদিও অনেক কিছু ছিল না, গাইডলাইন ছিল না, স্টিল আমি আই থিঙ্ক সামহাউ দে হ্যাভ ম্যানেজ। বাট এখন দেখি যে অনেকে বাইরে আসছে, অনেকে পিএইচডি কমপ্লিট করছে, কয়েকজন আবার অলরেডি টিচার, এবং সাম অফ দ্যাম এখন আবার গভর্নমেন্ট জব করতেছে বাংলাদেশে। তো আমি বলবো যে কম্পারেটিভলি তারা অনেক ভালো করছে এবং স্টিল ভালো করতেছে ফার্স্ট ব্যাচের স্টুডেন্টসরা। গ্রাজুয়েশন শেষ, আমরা একটু পোস্ট গ্রাজুয়েশনের দিকে যেতে যাচ্ছি। আমরা যতদূর জানি যে আপনি জব করার পাশাপাশি আসলে হায়ার স্টাডির প্রিপারেশন বা আহ, নিয়েছিলেন। তো এই যে ব্যালেন্স, এই জিনিসটা কেমন ছিল, আর অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কিরকম ছিল? হ্যাঁ, আমি 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 তোমাকে বললাম 2014 সালে আমি পাস করছি, কিন্তু প্রবলেম ছিল যে আমি পিএইচডি করতে যাচ্ছিলাম তারপরেই আমার একটু বাট আমি করতে পারিনি। মানে তারপরে আমি শুরু করতে পারিনি, আমার একটু ফ্যামিলি রেসপন্সিবিলিটি ছিল যে আমি চাইলেও যাইতে পারতেছিলাম না। আমাকে ওয়েট করতে করতে হয়েছে, একটু স্টেবল হইতে হয়েছে। তো আমি প্রায় 7 বছর জব করছি অ্যাজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানে। পরে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছিলাম। অলমোস্ট 2019 সালে আমি মানে ডিসাইড করি যে ওকে আমি এখন যাব, মানে আমি আই এম রেডি টু গো। তো ওই টাইমে হচ্ছে আমি মেইনলি যেসব রিকোয়ারমেন্টস আছে ওগুলো ফুলফিল করি। ফর এক্সাম্পল জিআরই, টোফেল, স্টেটমেন্ট অফ পারপাস, লেটার অফ রিকমেন্ডেশনস, এগুলাই মেইনলি লাগে। আর সিজিপিএ বাই ডিফল্ট আমার মোটামুটি ভালো ছিল, তো ওইটাতে আমার ঝামেলা হয়নি। এগুলাই ছিল। এবং 2019 সালে আমি একটা ডাচ কোম্পানিতে জব করতেছিলাম, বাংলাদেশ, ডাচ বেসড, বাংলাদেশে। ওইটা হচ্ছে মিরপুর ডিএইচএস। কিন্তু ওই ওই জবে অনেক ফ্লেক্সিবিলিটি ছিল, সপ্তাহে প্রায় একদিন ওয়ার্ক ফ্রম হোম করতাম। এটা কোভিডের আগেই, কোভিডের সময় ম্যাক্সিমাম কোম্পানি ওটা ইন্ট্রোডিউস করছে, কিন্তু আমরা আগে থেকেই করতাম ওয়ার্ক ফ্রম হোম। তো দেখা গেছে যে ওগুলো আমাকে অনেক বেনিফিট দিছে, যে এই পিএইচডির জন্য প্রিপারেশন নিতে। কারণ ওইটা একটা বিশাল হেডেক। ধরো এখন অনেক কোম্পানিতে, অনেক ইউনিভার্সিটিতে জিআরই ওয়েব, এবং দেখা গেছে 2021 থেকে জিআরই ওয়েব ছিল কোভিড এর জন্য। তো অনেক স্টুডেন্ট আসতে পারছে। পিএইচডির বা হায়ার স্টাডিজ এর হচ্ছে নর্থ আমেরিকাতে মেইন একটা ব্যারিয়ার হচ্ছে জিআরই। অনেকে ওইটা ঝামেলাতে যাইতে চায় না। এটা মানে এরকম না যে ওরা জিআরই পারবে না বা এরকম। তো জিআরই একটা ঝামেলা, ওই ঝামেলা থেকে যাইতে চায় না। দেখা যায় যে 2-3 বার দেওয়া লাগে। তো ওই টাইমটাতে আমাদের জিআরই ওয়েব ছিল না। তো আমার জিআরই দেওয়া লাগছে, টোফেল, অন্যান্য অন্যান্য রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করা লাগছে। পরে আমি 2019 সালে অ্যাপ্লাই করি। তো এই এই ছিল আমার মেনলি প্রিপারেশন এবং ওয়ার্ক লাইফ এবং হচ্ছে প্রিপারেশনের ব্যালেন্স। তো আমি সামহাও আমি ম্যানেজ করে ফেলছি। একটা ব্যাকআপ ছিল, কিন্তু আপনি ও পাশাপাশি আমি চাকরিও করতেন। আমি শুনতে পাইনি, মানে তুমি ফ্রোজ হয়ে গেছিলা। আচ্ছা, আপনি বলছিলেন যে ভাই আপনার সিজির ব্যাকআপটা ছিল, একটা ভালো অ্যামাউন্ট সিজি ছিল আপনার। পাশাপাশি আপনি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কর্মরত ছিলেন। এই যে ওয়ার্কিং লাইফ, এই যে আপনি যে একটা জবে নিয়োজিত ছিলেন, এই জিনিসটা কি মানে সিলেক্টেড হওয়ার ক্ষেত্রে, পিএইচডি তে নমিনেটেড হওয়ার ক্ষেত্রে কি মানে ভূমিকা পালন করছিল? সিজিপিএ, রাইট? সিজিপিএ এন্ড জব। ফার্স্ট অফ অল তুমি ওরা বলে যে তুমি যখন হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করবা, ওইটা হচ্ছে একটা গোটা অ্যাপ্লিকেশনটা একটা হচ্ছে টোটাল প্যাকেজ। মানে কোনোটা পার্টিকুলারলি একটাতে ফোকাস হয় না, যে অনেকে বললো যে ওকে আমার জিআরই ভালো, আমি পাবোই, এরকম না। মানে সবগুলোতেই হচ্ছে অনেকটা ওয়েটেড অ্যাভারেজ হয়। তো কোনোটাতে যদি ল্যাকিং থাকে তাহলে আরেকটা দিয়ে কভার করতে হয়। তো দেখা গেছে যে সিজিপি একটু ডাউন, তখন তোমাকে জিআরই দিয়ে কভার করতে হবে। বা জিআরই হচ্ছে খারাপ কিন্তু সিজিপি হাই, স্টিল মানে তখন ম্যানেজ হবে। আমি আরেকটা হচ্ছে ভুলে গেছি যেটা ইনক্লুড করতে, ওইটা হচ্ছে রিসার্চ পেপারস। তো আমাদের পার্টিকুলারলি আমার মানে কোনো রিসার্চ পেপার ছিল না। আমি আমি ওই রকম ফোকাসও করি নাই। আর আমি আসলে ভাবিও নাই যে আমি বাহিরে আসব।
যদিও আমার একটা ইচ্ছা ছিল, সুপ্ত ইচ্ছা, কিন্তু ওইভাবে কখনো মানে ঠিক করিনি যে আমি এখন বাইরে যাচ্ছি। তো আমার রিসার্চ পেপার ছিল না। তো মেইন মেইন হচ্ছে এলিমেন্টস হচ্ছে 5, মানে 5টা আইটেম। তো এর মধ্যে সিজিপিএ তোমার যদি হাই থাকে, এই জন্য আমার রিসার্চ পেপার ছিল না। তো আমার সিজিপি দিয়ে মেইনলি কভার হয়েছে, এবং আমার জব এক্সপিরিয়েন্স ছিল। তো জব এক্সপিরিয়েন্স ওরা হচ্ছে অনেক ইউনিভার্সিটি কাউন্ট করে, অনেক ইউনিভার্সিটি কাউন্ট করে না, এটা ম্যাটার করে। বাট আমি জানি না আমার ইউনিভার্সিটি আমার মানে কাউন্ট করছিল কিনা। তবে অবশ্যই ওইটা একটা মানে এক্সট্রা একটা এডিশন Benefit। হচ্ছে। হ্যাঁ, তুমি যখন ধরো একটা প্রফেসরের সাথে কথা বলতেছো, তুমি বলতেছো ওকে আমি হচ্ছে, তুমি যেসব সফটওয়্যার নিয়ে কাজ করো ওগুলোতে আমার অলরেডি এক্সপিরিয়েন্স আছে, এগুলো আমার টাইম লাগবে না মানে শুরু করতে। তো ওইটা তুমি হচ্ছে মানে একটা জাস্ট একটা এক্সট্রা একটা এডিশন মানে প্রোফাইলের জন্য। তো ওইটা ম্যান্ডেটরি না। মেইন আই থিঙ্ক দুইটা জিনিস, একটা হচ্ছে রিসার্চ পেপার আর একটা হচ্ছে সিজিপিএ। আর এখন আমি জানি না জিআরই আবার অ্যাক্টিভ করতেছে কিনা, অনেক ইউনিভার্সিটি আমি দেখতেছি অ্যাক্টিভ করতেছে। তো জিআরই হলে জিআরই। আর টোফেল, টোফেল হচ্ছে জাস্ট তোমার পার করার জন্য, যে ওকে টোফেল এতটুকু আমার পার করা লাগতেছে, এই পর্যন্তই। কিন্তু কেউ কেউ কোনো কোনো ইউনিভার্সিটি যদি টিএ হয়, কেউ যদি টিএ নেয়, ওখানে কিন্তু আবার হচ্ছে টোফেলের একটা আলাদা রিকোয়ারমেন্ট আছে। কারণ টিএ তে দেখা যায় যে অনেক সময় স্টুডেন্টদেরকে শিখাইতে হয়। তো ফলে তোমার স্পিকিং এ হচ্ছে একটু হায়ার একটা, ওরা একটা কাট অফ বসায় দেয় যে টোফেলে ফর এক্সাম্পল 25 লাগবে, 26 লাগবে, না হলে টিএ দিবে না। তো টিএ টোফেল হচ্ছে ওইরকম। আর আদারওয়াইজ হচ্ছে অন্যান্য জিনিসগুলাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আহ, এরপরে যদি আমরা যাই হচ্ছে, আপনি যখন যাওয়ার পরে তখন তো রিসার্চ নিয়ে আসলে কাজটা শুরু করতে হুম হয়েছে। হুম। তখন থেকে কি রিসার্চ করার পাশাপাশি বা পিএইচডি করার পাশাপাশি কি আপনার একটা মাইন্ডসেট ছিল যে আপনি একটা টেক জায়ান্টে, বা আমি দেখলাম ভাই আপনি হয়তো বা এআই, জেনারেটিভ এআই বা এলএলএম এই রিলেটেড সেক্টরে পিএইচডি করেছেন। তো তখন কি একটা মাইন্ডসেট ছিল যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে, মানে সফটওয়্যার টেক জায়ান্টের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব বা এই রিলেটেড জব করব? আমি মানে আমি নিজেও যেটা বলি, এবং যারা যারা হয়তো শুনতেছে ওদেরকে বলি যে একটা মাইন্ডসেট করে রাখা উচিত যে কখনো মানে ছোট টার্গেট ঠিক করা ঠিক না, ঠিক না। শুরু থেকেই হচ্ছে টার্গেট বড় রাখা উচিত, মানে অনেক বড়, যাতে করে বড় টার্গেট মিস হলেও মাঝামাঝি কোনো টার্গেট ঠিক হয়ে যায়, মানে সেটেল হয়। আর যদি টার্গেটই ছোট হয় তাহলে কিন্তু তুমি যাবা আরো নিচে। জি ভাই, আমি আছি। ও, হ্যাঁ, আমি মানে বলতেছিলাম ওই জন্য শুরুতে টার্গেট অনেক বড় করা উচিত। এবং আমার মানে কখনো মনে হয় নাই যে আমি বড় জায়ান্ট কোম্পানিতে পাবো না বা এরকম। আমি মানে সবসময় কনফিডেন্ট ছিলাম, এবং আমি ওই জন্য জাস্ট আমি গুগলে হয়তো জব করতেছি, কিন্তু আমি টিকছিলাম আরো আরো কয়েকটাতে, মানে এই ওয়েতে। তবে প্রথম থেকেই আমি 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 ফ্র্যাঙ্কলি বলতেছি, আমি গুগলের জন্য প্রিপারেশন নিছি আগে থেকেই, যাতে করে হচ্ছে অ্যাটলিস্ট গুগল মিস হলে অন্যান্য গুলাতে যেন হয়। এবং গুগল হচ্ছে একটু মানে যেহেতু আমি অন্যান্য প্রসেস গুলোর মধ্যে দিয়ে গেছি, গুগল হচ্ছে একটু ডিফারেন্ট অন্যান্য গুলো থেকে। আর পিএইচডি করার সময় খুবই প্রেশার থাকে রিসার্চের, তোমরা হয়তো জানো, মানে মারাত্মক প্রেশার। আর যদি দেখা যায় যে আমার মতো মানুষ যারা অনেক লেটে আসছে, যেমন আমি হচ্ছে পরে জব করছি আবার আসছি, তো ওই সময় হচ্ছে আমার ফ্যামিলি ছিল, আমার ইভেন আমার বেবি ছিল। তো বেবিকে ম্যানেজ করা, ফ্যামিলি টাইম দেওয়া, আর নিজের হচ্ছে পার্সোনাল লাইফ, আবার পিএইচডি ম্যানেজ করা, এগুলা খুবই মানে টাফ। এবং এর সাথে হচ্ছে একটা একটা টাইম চলে আসবে যখন তোমাকে হচ্ছে জবের জন্য প্রিপারেশন নিতে শুরু করতে হবে, আদারওয়াইজ দে উইল কিক ইউ ফ্রম হিয়ার, আমি তুমি যদি জবে না ঢুকো। তো এইরকমই ছিল। আপনার ভাই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা কর্মযজ্ঞের বিশাল, মানে একটা বিশাল অভিজ্ঞতা ছিল। বাংলাদেশে 7 বছরের একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপরে আপনি পিএইচডি, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন হিসেবে হয়তো উবারে ছিলেন, এরপর গুগল, সবশেষ আর কি গুগল। হুম। আহ গুগল, আসলে গুগলের ওয়ার্কিং কালচার নিয়ে আসলে অনেক কিছু শোনা যায়। তো বাস্তবে গুগলের টিম কালচার এন্ড ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কেমন? তুমি মেনশন করছো যে আমি হচ্ছে জাস্ট এই লাস্ট সামার, আমাদের এখানে সামার বলি, সামার হচ্ছে ইউজুয়ালি মে থেকে অগস্ট পর্যন্ত, এটা হচ্ছে সামার ইউনাইটেড স্টেটসে। তো ওই সামারে আমি হচ্ছে উবার ইন্টার্নশিপ করছিলাম, এবং আমি মানে ওখান থেকে হচ্ছে অফার লেটার পাওয়ার বড় সম্ভাবনা ছিল যে আমি এই ডিসেম্বরের দিকে হচ্ছে অফার লেটার পাবো, মানে পরে আর যাই হোক আমি জয়েন করে ফেলছি গুগলে। আমি
উবারের সাথে কম্পেয়ার করতে পারবো, এবং আমি অনেকটা শুনছি যে মেটার ওয়ার্ক কালচার কেমন। তো এবং উবারের কালচার আমি জানি, যেখানে তো আমি কাজ করছি 4 মাস। তো উবার বা মেটার সাথে কম্পেয়ার করলে উবার বা মেটা এর হচ্ছে অনেক ফাস্ট ডেভেলপমেন্ট। মানে খুবই তাড়াতাড়ি যায়, দেখবা সবাই রাশে আছে, তোমাকে দিবে কাজ, তোমাকে খুবই তাড়াতাড়ি করতে হবে, কি হচ্ছে না হচ্ছে ডাজন্ট ম্যাটার, তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে। ওদের মানে জিনিস হচ্ছে ফাস্ট ডেভেলপমেন্ট। তুমি ইভেন হচ্ছে ফেসবুকে দেখবা দুনিয়ার বাগ আছে, এদিকে এই লোড করে না, কিন্তু এটা ইটস ফাইন, তাদের ম্যাটার করে না। তাদের হচ্ছে কুইক প্রফিট দরকার, তাড়াতাড়ি ডিপ্লয় করতে হবে, মানে তাদের হচ্ছে স্ট্র্যাটেজি এটা। এটা মানে খারাপ কিছু না, মানে এটা হচ্ছে ওদের স্ট্র্যাটেজি। কিন্তু ঠিক অপোজিট হচ্ছে গুগল হচ্ছে খুবই স্লো ডেভেলপমেন্ট। দেখবা যে গুগলের হচ্ছে প্রোডাক্টে তুমি বাগ বের করা খুবই টাফ, এবং তারা হচ্ছে খুবই স্লো ডেভেলপ করে, এবং ওদের জিনিস হচ্ছে যে ডু ওয়ান থিং স্লো বাট পারফেক্টলি, মানে ওদের হচ্ছে একটা মোটো টাইপের, ডু ওয়ান থিং রিয়েলি রিয়েলি ওয়েল, এরকম একটা মোটো আছে। তো ওরা তোমাকে সময় দিবে শিখার জন্য, এবং সময় নাও, কিন্তু যেটা ডেভেলপ করবো ওটা একদম টপ নচ হইতে হবে এবং ওয়ার্ল্ড ক্লাস হইতে হবে। মানে এটা হচ্ছে ওদের স্ট্র্যাটেজি। এবং ওদের যারা, তুমি হয়তো জানো যে ওদের ওখানে যারা জয়েন করে, দেখা যায় যে মেটা বা অন্যান্য আর কিছু সফটওয়্যার ফার্ম আছে, ওদের কিন্তু স্যালারি গুগলের থেকে বেশি। কিন্তু একজন যদি গুগল বা ওখানে পায়, কিন্তু বেশি স্যালারিটাকে অনেক সময় ওরা স্যাক্রিফাইস করে গুগলে জয়েন করার জন্য। তো ওদের হচ্ছে একটা বিশাল একটা মার্কেট, মানে ওদের একটা ভ্যালু আছে, যেটার জন্য মানে ফেস ভ্যালু, যেটার জন্য অনেকে হচ্ছে আসে জয়েন করে ওখানে। তো এটা বলবো একটা ডিফারেন্স ছিল। মানে আমি দেখছি যে ওয়ার্ক কালচারে খুবই স্লো ডেভেলপমেন্ট, এবং মানে খুবই নাইসলি করে। আর আরেকটা জিনিস, উবারে আমি দেখছি যে ওরা তোমাকে একদম সময় দিবে না শিখার। আমি মানে গেছি, আমাকে ও ধরে নিচ্ছে যে আমি হচ্ছে খুবই প্রো লেভেলের হচ্ছে এআই এমএল। আমি উবারে করছিলাম হচ্ছে অ্যাজ এ পিএইচডি এমএল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আমি গুগলে কিন্তু হচ্ছে একদম রেগুলার। গুগলে হচ্ছে একটা জিনিস কি, গুগলে যদি 10 বছরে কেউ থাকে, ইভেন 15-20 বছরে থাকে, সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গুগলের কোনো আলাদা কিছু নেই যে গুগল এটা হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। আছে কিছু কিছু ওদের প্রোডাক্ট আছে, ওগুলাতে আছে, আদারওয়াইজ হচ্ছে সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে সে যে এখানে কাজ করুক না কেন। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওদের লেভেল আছে, কেউ 3-4, কিন্তু কেউ মেনশন করে না এজ এ 3-4 বা আরো আছে 5-6, কিন্তু ওরা জেনারেলি লেখে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ফর এক্সাম্পল আমার এখানে স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, উনি মনে হয় 23 বছর এক্সপিরিয়েন্স, কিন্তু ওনার প্রোফাইলে টাইটেল হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাই দ্য ওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উবার বা মেটায় তোমাকে একদম সময় দিবে না শিখার। তোমাকে ডিরেক্ট ঝাঁপায় পড়তে হবে, এবং কি শিখবে শিখো, ইট ডাজন্ট ম্যাটার, কাজ শুরু করে দাও। কিন্তু গুগল হচ্ছে তোমাকে সময় দিবে। এবং আমি বলবো উবারে যদিও আমি হচ্ছে সবকিছু ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারছি, কিন্তু উবারে হচ্ছে আমার প্রবলেম হচ্ছিল যে মানে কি একটা চলতেছে, খালি পুশ করতেছে যে শেষ করো শেষ করো শেষ করো শেষ করো, কোনো কিছু দেখা দেখি না উপর থেকে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু গুগল হচ্ছে খুবই স্টেবল, মানে বলছে আচ্ছা টাইম লাগতেছে, টাইম নাও, ডাজন্ট ম্যাটার। তারপর তোমার অনবোর্ডিং চলতেছে, অনবোর্ডিং, হ্যাঁ অনবোর্ডিং, মানে আমি উবারে হচ্ছে যেই টাইমটা হচ্ছে গোটা ইন্টার্নশিপ করছি, ওখানে ধরো প্রজেক্ট একদম আমাকে প্রজেক্ট ডেভেলপ করা লাগছে, ডকুমেন্টেশন করা লাগছে, ডিপ্লয় করা লাগছে, মানে ওটা আমরা কি বলি পাইপলাইন, তারপর এগুলো সব প্রসেস করা লাগছে, এবং লাস্ট প্রেজেন্টেশন দেওয়া লাগছে, মানে এই ইভেন আয়টা হচ্ছে ছিল 2.5 মাসের মতো। তো কিন্তু আমাকে গুগলে প্রায় 3 মাস সময় দিছে হচ্ছে যে তুমি আস্তে আস্তে এগুলোতে অনবোর্ডিং হও, ইট ডাজন্ট ম্যাটার, টেক ইউর টাইম, মানে জিনিসটা এরকম। আর ওয়ার্ক কালচার আরো বলি, গুগলে অনেক অনেক ফান ফান জিনিস আছে। তুমি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবা, এবং যেখানে সেখানে হচ্ছে মাসাজের চেয়ার বসে আছে, তুমি ওখানে মাসাজ নিবা, কাজ করবা। তারপর কিছু কিছু সিরিয়াস ভিউ আছে, যেগুলো অন্যান্য কোম্পানি তুমি দেখবা না, ওদের হচ্ছে জায়গা নিয়ে একটু কনজেস্টেড, জায়গার এই সমস্যা, কিন্তু গুগলে ওদের জায়গা টাকার কোনো অভাব নেই, মানে এরকম যে লাগবে নিয়ে নাও। মনে করো তুমি এখন শিখবা, পিয়ানো শিখবা, তো গুগল টাকা দিবে তোমাকে, হচ্ছে যাও পিয়ানো শিখো। আর তুমি তোমার মনে হইলো যে আচ্ছা আমি আমার ভালো লাগতেছে না, আমি গাড়ি চালা আসবো না, আমি সাইকেল চালা আসবো, তো গুগল তোমাকে টাকা দিবে সাইকেল কিনার, যে সাইকেল কিনো, চালা আসো, ইটস ফাইন। তারপর তুমি বলতেছো আচ্ছা ওই আমাদের গুগলে কিন্তু এখানে বহু বাস, এই আমাদের বে এরিয়াতে, তুমি এখন বলতেছো না আমার বাসে যেতে ভালো লাগতেছে না, তুমি আমার জন্য পাঠাও, গাড়ি পাঠাও। তো ওদের আবার জি রাইড বলে, তোমার গাড়ি পাঠিয়ে দিবে, ইভেন মাঝে মাঝে পাঠায়, ওটার নাম কি, অটোনোমাস ভেহিকেল গুগলের, আমার নাম মনে হচ্ছে ওয়েমো, ওয়েমো নিতে আসে পিক করতে, মানে এইরকম। তো খুবই ফ্লেক্সিবিলিটি, এবং আসে দেখবা যে ওয়ার্কিং কালচার খুবই ভালো,
আরেকটা জিনিস হচ্ছে যারা যারা এখানে গুগলে কালচারে লেখা যে একজন আরেকজনকে রেসপেক্ট করতে হবে, সো এখানে একজন আরেকজনকে টানাটানি পুশ করাকরি খুবই কম। নাই এরকম বলতেছি না, কিন্তু অন্যান্য কোম্পানিতে দেখবা যে খুবই বাজে অবস্থা কিছু কিছু কোম্পানিতে। আমি শুনছি অ্যামাজনে খুবই বাজে ওয়ার্ক কালচার। আবার মেটাতে একটা জিনিস কি, প্রতি 6 মাসে 10% না 20% হচ্ছে টিমকে ছাঁটাই করতে হয় টিমের। মানে একজন যাবেই, কোনো আলাপ নাই, এটা ডাজন্ট ম্যাটার কে হচ্ছে। এবং এই জন্য হয় কি, একজন একজনকে হেল্প করে না। বুঝতে পারছো যে ওই স্কুইড গেমের মতো যে মরবে একজন। তো তো এটা হচ্ছে ওই জন্য ওদেরকে অনেক মেন্টাল প্রেশার রাখে, কাজ করে এক একজন 16 ঘন্টা 18 ঘন্টা। দেখছে আমার একটা ফ্রেন্ড মেটাতে ঢুকছে, ও আমার ইউনিভার্সিটি থেকে এখানকার। তো ও মানে আমাকে বলে যে খালি কান্নাকাটি করে দেখ, বাজে অবস্থা, যে অনেক কাজ করা লাগে। সেই হিসেবে এদিকে আমাদের অনেক কাজ করা লাগে, আমি বলছি না যে আমরা রাজার মতো থাকি, কিন্তু এদিকে অনেকটা বেটার অবস্থা। ফ্লেক্সিবল। হ্যাঁ, আচ্ছা, exactly. তো এই স্যাক করার বিষয়ে আসলে আমি পরে যাইতাম যে হুম, আমি রিউমার বলবো কিনা জানি না, যে আমরা জানি যে একটা নির্দিষ্ট টাইম পরে 5 বছর 10 বছর পরে নাকি এই যে টেক জায়ান্ট যারা আছে তারা স্যাক করে। তো এই বিষয়ে হুম, হুম, আপনি হুম। কি বলবেন? আচ্ছা, আমি গুগলে হচ্ছে আমি যাই না গুগলে ইউজুয়ালি। আমার আমার হচ্ছে জিলা স্কুল, আমার দিনাজপুর জিলা স্কুল। আমার আমার একটা ফ্রেন্ড, সে গুগলে ছিল। সে ও ভালো লাগে নাকি, মানে সে মনে হয় 6 বছর পর, সে আমার অনেক আগে আসছে এখানে ইউএসএ। তো ও আসে আবার মাস্টার্স করে ঢুকছে। তো সে হচ্ছে জয়েন করছিল গুগলে। তারপর দেখবা যে অনেক সময় যখন অনেকটা ভালো জায়গায় থাকবা তখন ভালো লাগে না, যে মনে হয় যে একটু ঘুরে আসি, দেখা যাক কি। তো সে হচ্ছে উবারে পরে জয়েন করছে। আমি ইন্টার্নশিপ করতে যাই, ওকে দেখছি উবারে। সে তখন আমি বললাম যে তুমি এখানে আসছো কেন, তুমি তো গুগলে ছিল। ও বলছে যে না, এইরকম সেরকম ভালো লাগতেছিল না, এই জন্য আমি আসছি এখন। কিন্তু বলতেছে যে হ্যাঁ না, উবার এগুলো ভালো এগুলো ভালো। কিন্তু তার কিছুক্ষণ পরে ও আবার আলাপ করে গুগলের কি কি ভালো জিনিস, ওগুলো আলাপ করতো সে ঘুরে ফিরে। আমি বুঝতাম যে আসলে সে হয় গুগলে কাম ব্যাক করবে, না হলে মানে তার এখানে ভালো লাগতেছে না। তো সে আবার রিসেন্টলি মুভ করছে গুগলে। তো গুগলের একটা ভালো জিনিস যে দেখবা যে অনেক যারা ইঞ্জিনিয়ার, তারা 8 বছর 10 বছর 20 বছর, তোমার আশেপাশে যারা আছে অনেক বছর ধরে আছে। এগুলো তুমি অন্যান্য কোম্পানিতে দেখতে পাও খুবই কম, যেটা খুবই ভালো জিনিস একটা গুগলের জন্য। তো গুগলের কিন্তু ইভেন রিক্রুটমেন্ট মানে ওয়ান অফ দ্য হার্ডেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে প্রসেস। তো আমার কিন্তু প্রসেস হচ্ছে 1 বছর লাগছিল পুরো গুগলে ধরো জয়েন করতে। তো ওরা হচ্ছে কি তোমার পিছনে, এবং দুনিয়ার স্লো, দেখবা যে সরকারি চাকরি যেরকম হয় ওইরকম ওদের প্রসেস। একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস যায় না, তো বিরক্ত লাগবে মাঝে মাঝে। কিন্তু ওরা হচ্ছে কি, ওরা খুবই স্লো, খুবই টাইম দেয়, এবং টাইম দিয়ে বাছাই করে। কিন্তু যখন একজনকে বাছাই করে, ওরা হচ্ছে আসলে ইনভেস্ট করতেছে তোমার উপর একটা লং টার্মের জন্য। বুঝতে পারছো? কিন্তু অন্যান্য কিছু তো আছে, আমি নাম না বলি, কিছু কিছু কোম্পানি আছে, ওরা করে কি, তোমাকে 3 বছরের মধ্যে সিনিয়র হইতে হবেই। সিনিয়র না হও তাহলে তুমি বাড়ি যাও, কোনো আলাপ নাই। গেল একটা। সেকেন্ড হচ্ছে যে যেটা বললাম যে প্রতি 6 মাসে 10% বা 20% ছাঁটাই করবে, সেটা একটা জিনিস। আর রেগুলার লে অফ তো আছেই, যে দুপধাপ লে অফ হচ্ছে এখন। তুমি দেখছো কিনা, অ্যামাজন অলমোস্ট 30,000 মানে লে অফ করছে। জি আমরাও জি জি। এমনি মানে আমরা নিজেরাও ভয়ে থাকি, এটা এখন পার্ট অফ দ্য গেম হয়ে গেছে। বাট মানে লে অফ হচ্ছে এখন আমাদের পার্ট অফ দ্য লাইফ, যে লে অফ হইলে হবে, ইটস ফাইন। ভাই আমরা একটা কোশ্চেন পিক আপ করি। হুম, হুম। মীর জহিরুল ইসলাম বলেছেন যে গুগলের মতো এমন সাপোর্টিভ এনভায়রনমেন্ট বাংলাদেশের মতো রিজনে কতটা পসিবল, বা বাংলাদেশে কি এইরকম এনভায়রনমেন্ট কি এক্সিস্ট করে, যেহেতু আপনার বাংলাদেশে একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে। আমি আমি হচ্ছে প্রায় 5 বছর একটা কোম্পানিতে ছিলাম, ওটার নাম হচ্ছে ইম্পেল আইডি সলিউশনস। ওটা একটা ডাচ কোম্পানি। যদিও সেটা খুবই ছোট কোম্পানি, কিন্তু মানে আমি ওখান থেকে অনেক সুযোগ সুবিধা পাইছি, যে ওরা অ্যাভেল করছে আমার জন্য। এবং অবশ্যই পসিবল বাংলাদেশেও, হয়তোবা অনেক লার্জ স্কেলে না যেমন গুগল প্রোভাইড করতেছে, কিন্তু ছোট ছোট পরিসরে হইলেও পসিবল, যেখানে ধরো অনেক সুযোগ সুবিধা দিবে, যাতে করে অন্যান্য হচ্ছে ইঞ্জিনিয়ারদেরকে ভালো ভালো ইঞ্জিনিয়ারদেরকে অ্যাট্রাক্ট করা যায়। তো আমার হচ্ছে ওই কোম্পানিতে কিছু কিছু সুযোগ সুবিধা ছিল, আমি তোমাকে বলি। প্রতি বছর একটা ফরেন ট্যুর হইতো, এবং আমি গেছি আমি এক মিস করছি এবং গেছিও। আমি হচ্ছে থাইল্যান্ডে গেছিলাম।
এবং খুবই ভালো ছিল। এবং প্রতি বছর আমাদের আমাদের বস যারা ওরা নেদারল্যান্ডস থেকে আসতো এবং ওদের সাথে আমরা যাইতাম। ওইটা আছে। তারপর যদি 5 বছর কমপ্লিট করো, আমি জাস্ট হচ্ছে 4 বছর 11 মাস করছিলাম ওখানে, মানে জব। 5 বছর হইলে আমি হচ্ছে ইউরোপে যাইতাম। ইউরোপ ট্যুর আছে 5 বছর যদি থাকো। আবার বিভিন্ন, তোমার যদি বিয়ে করো, বিয়েতে ওরা বোনাস দেয়। তারপরে আরো হচ্ছে অন্যান্য পারফরমেন্স বোনাস আছে ওখানে। আর বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। ফর এক্সাম্পল, তোমার ভালো কোনো হার্ডওয়্যার লাগবে, ওদেরকে বলবা, ওরা কিনে দিবে। তো খুবই ছোট কোম্পানি, কিন্তু আমাকে মানে অনেক অনেক সুযোগ সুবিধা দিবে। এবং বাংলাদেশের জন্য আহ, আহ, ধরো গুগলের যেগুলো অনেক বড় পরিসরে করতেছে, ওগুলো হয়তো ছোট পরিসরে করা সম্ভব এবং অন্যান্য ভালো ইঞ্জিনিয়ারদেরকে অ্যাট্রাক্ট করা পসিবল। তো বুঝতে পারলাম যে আসলে বাংলাদেশেও সম্ভব এবং বাংলাদেশেও ছোট পরিসরে হইলেও এক্সিস্ট করে বিষয়টা, হুম হুম। যা টিপিক্যাল কোম্পানিগুলো থেকে অনেকটা আলাদা। আহ, যদি একদম নতুন আতিক ভাইয়ের কাছে যাই, একদম ফ্রেশার আতিক ভাই, মানে একজন তখন আসলে একটা নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কাছে সব থেকে চ্যালেঞ্জিং বিষয় কি ছিল? নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি যখন জয়েন করছি, আমার প্রোফাইলও দেখবা না, আমি একটা কোম্পানি জয়েন করছিলাম, বাংলাদেশের বড় কোম্পানি, ডিভাইন আইটি নাম। কিন্তু আমি ওখানে 1 মাসের মধ্যে ছিলাম। আমার ওখানে ভালো লাগে নাই আসলে, মানে ওদের ওয়ার্ক কালচার একদম ভালো লাগে না। আমি পালাইছি, টাকাও নেইনি। যদিও আমার লিঙ্কডইনে থাকতে পারে ওর নাম। তো মানে ওরা হচ্ছে অনেকটা আমাকে এগ্রিমেন্ট করে নিয়েছিল। তো আমি বলছি যে আমার ভালো লাগতেছে না এখানে। আমি ডাইরেক্ট বলছিলাম ডিরেক্টরকে যে এখানে আমার মানে ভালো লাগতেছে না কাজ করতে। তো ভালো লাগছিল না কি, ওরা কেউ কারোর সাথে কথা বলতো না। আসতো, দেখতাম 9টা থেকে 5টার মধ্যে কাজ করতো, সরকারি চাকরির মতো। কেউ কারোর সাথে কথা বলে না, কোনো হেল্প করে না। মানে আমি মনে হইতো যে আমি হচ্ছে এলিয়েনের মতো ওখানে বসে আছি। তো আমি তখন ডিরেক্টরকে যাই বলছি যে আমার তো ভালো লাগতেছে না, আমি যাব। তখন আমাকে বলতেছিল যে তুমি চলে গেলে তোমাকে টাকা দিব না। আমি বলছি, আমি বলছি, ঠিক আছে, টাকা দিও না, আমি তাহলে গেলাম। মানে যখন এটা বলছে আমি তখন শিওর হয়েছি যে আমি যাচ্ছি। কারণ আমি এগ্রিমেন্ট করছিলাম যে আমার 6 মাস না কয় মাস থাকা লাগবে। তখন ও বলছে যে টাকা না নিলে হচ্ছে এগ্রিমেন্ট একটু চিপ ছিল, যাই হোক এরকম কি জানি বলছিল, আমার মনে নেই এক্স্যাক্টলি। তবে আহ, ওটা হচ্ছে আমি মানে ছেড়ে দিছি। তো অ্যাজ এ নিউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার মনে হয় যে একটা ভালো ওয়ার্ক এনভায়রনমেন্ট খুবই দরকার, যেখানে হচ্ছে যারা অন্যান্য যারা কাজ করতেছে, ফার্স্ট অফ অল তারা ভালো হওয়া উচিত। সেকেন্ড অফ অল যেটা দরকার, ওরা হেল্পফুল হওয়া উচিত। এখন যদি নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তুমি জয়েন করছো, জিনিসটা এরকম না যে কোন টেকে কাজ করতেছে এই সেই, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ওগুলাই হচ্ছে মানে অনেক বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত না। ওয়ার্ক কালচারটা বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত। যেখানে জয়েন করছো তারা হেল্পফুল কিনা। হেল্পফুল হলে দেখা যাবে যে তুমি নিজে শিখতে যেটা লাগতেছে 2-3 দিন, একজন তোমাকে জাস্ট বলে দিবে যে তুমি একটা জায়গায় আটকে আছো, 2-3 ঘন্টায় হয়ে যাবে। এগুলো হচ্ছে অনেক তোমার টাইম স্পিড আপ করবে। তো আমার মনে হয় ভালো ওয়ার্ক কালচার খুবই দরকার। আর স্ট্যাক ঠিক আছে, কিন্তু ভালো কোন প্রোডাক্টে কাজ করছে সেটা আবার খুব ইম্পর্টেন্ট, যে ওইটা সমসাময়িক যেসব টেকনোলজি ইউজ করতেছে ওগুলাতে ওরা ওরা এগুলো ইউজ করতেছে কিনা। কারণ দেখা যাবে যে তুমি একটা জিনিসে কাজ করতেছো, খুবই অবসোলেট হয়ে গেছে বা হয়ে যাবে সামনে, তখন তোমার স্ট্রাগল করা লাগবে যে পরবর্তী তুমি যে জব চেঞ্জ করবা বা তখন নতুন করে জিনিসপত্র শিখা লাগবে। তো তুমি যদি আপডেটেড জিনিসপত্রের সাথে যদি নিজেকে আপডেট করে রাখো, পরবর্তীতে হচ্ছে অ্যাডাপ্ট করতে খুবই সুবিধা হয়। এক্স্যাক্টলি, আসলে এনভায়রনমেন্টটা সাপোর্টিং হইতে হবে। দিন শেষে আমাদের একটু পুশ দরকার। এবং দিন পুশ শেষে আমরা দিলে মানুষ। আসলে আমরা হ্যাঁ, দিন শেষে আমরা মানে, মানুষ, জি। টাকা পয়সা এগুলো আসবে যাবে, এগুলো কোনো ম্যাটার করে না। কিন্তু তুমি একটা ভালো এনভায়রনমেন্টে থাকবা, বড় হবা, এটা আসলে খুবই ম্যাটার করে। নিজেকে, যারা ভালো মানুষ তাদের কাছ থেকে শিখবা, তোমার কাছ থেকে মানুষ শিখবে, এটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট। ভাই, আপনি নিশ্চয় আপনি জানেন আমাদের অডিয়েন্স যারা আছে সবাই কিন্তু স্টুডেন্ট, বেশিরভাগই ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার স্টুডেন্ট। এখানে অনেক কমেন্ট এসে জমা হয়ে গেছে। বেশিরভাগেরই একটা মানে জেনারেলাইজ কমেন্ট যে অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আসলে আমাদের কিভাবে শুরু করা উচিত, হ্যাঁ, আমি কোন কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে এগোনো উচিত? খুবই ভালো ভালো প্রশ্ন। এবং আমি আমি কিছু ভুল করছি নিজের লাইফে, এবং আমি বলবো যে সেগুলো শুধরানো উচিত। সেগুলো আমি মেনশন করব, কিভাবে শুরু করা উচিত, বা এজ যদি কম্পিউটার সায়েন্স হয় কিভাবে আসলে। আমি তো কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, তো কম্পিউটার সায়েন্স বা even এখন ম্যাটার করে না। এখনকার সময় যে কে কোন ডিপার্টমেন্টের ডাজন্ট ম্যাটার। তোমার যদি সব ঠিক থাকে, বেস ঠিক থাকে, যে কোনো ডিপার্টমেন্ট থেকে তুমি অ্যাডাপ্ট করতে পারবা।
ইভেন এখানে হচ্ছে আমি একটু আগে বললাম হচ্ছে একজন আমার ফ্রেন্ড আমার ইউনিভার্সিটিতে মানে আমার গ্র্যাড ইউনিভার্সিটির সে মেটাতে জয়েন করছে, সে কিন্তু ম্যাথমেটিক্স থেকে। আবার আরেকজন হচ্ছে আরেকজন মেটাতে জয়েন করছে, সে আবার হচ্ছে মেকানিক্যাল থেকে। ডাজন্ট ম্যাটার। মেজরিটি হয়তো দেখা যাবে যে কম্পিউটার সায়েন্স থেকে আসতেছে, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও আসবে। তো আমি যখন শুরু করছি আমি প্রথম দেখা গেছে যে 2-3 বছর দেখা গেছে ল্যাঙ্গুয়েজ শিখছি, প্রোগ্রাম করছি, মানে প্রোগ্রামিং। তো অ্যাজ এ নিউ বিগিনার আমি বলবো যে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফোকাস করার কোনো দরকার নাই, কোনো মানে হয় না। ম্যাক্সিমাম দুইটা, একটা আমি বলবো পাইথন, কারণ পাইথনে শেখা খুব ইজি, খুবই ফাস্ট লার্ন করা যায়। এবং পাইথন হচ্ছে ধর অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, দেখা যায় যে সবাই শিখতে পারবে। অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আমার মনে হয় তারও শেখা উচিত। এবং দ্বিতীয় যেটা, ওইটা হচ্ছে একটু লো লেভেল একটা ল্যাঙ্গুয়েজ শেখা উচিত। সি প্লাস প্লাস হলে খুবই ভালো, আদারওয়াইজ হচ্ছে জাভা শেখা উচিত। এই দুইটা আমার মনে হয় দুইটা ইনাফ, পাইথন এবং জাভা আর সি প্লাস প্লাস। কারণ দেখা যাবে যে তুমি পরবর্তীতে যে কোম্পানিতে শিখা লাগতেছে সেখানে শিখবা, তুমি এত কিছু আগে শিখে থাকে লাভ নাই, কোনো লাভ হয় না, এগুলো জাস্ট ওয়েস্ট অফ টাইম। তো মেইনলি ফোকাস করা উচিত এই দুইটা, কারণ ম্যাক্সিমাম প্রোগ্রামিং কন্টেস্ট আমি মনে হয় যে হয়তো সি প্লাস প্লাস বা জাভা দিয়ে ইনাফ। তো আই থিঙ্ক সি প্লাস প্লাস তো অনেক ভালো। তো ওখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসেবে এই দুইটা ইনাফ। এবং একটা জিনিস বলবো যে শুধু ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট হওয়া ঠিক না। ঠিক আছে, প্রোগ্রামিং শিখতেছো, প্রোগ্রামিং কন্টেস্ট করতেছো, সবই ঠিক আছে, আমি নিজেও করছি। কিন্তু কিছু কিছু কোর্স আছে খুব ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে দাম দিই না, বলি যে আচ্ছা ঠিক আছে কম্পিউটার সায়েন্সের কোর্স, এগুলা করে আমরা পার হয়ে যাবো, আমরা খালি প্রোগ্রামিং করবো, ডেটা স্ট্রাকচার শিখবো, দ্যাটস ইট। কিন্তু না, কিছু কিছু কোর্স আছে, অ্যালগোরিদম তো পার্ট অফ কম্পিউটার সায়েন্স, এটা তো মাস্ট লাগবেই ধরো, ওটা না। কিন্তু এগুলো বাদেও মানে একজন আস্ক করছে যে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, সেটা তো একদম পার্ট অফ দা ধর প্রোগ্রামিং। হ্যাঁ, আমি ওটা ধরে নিবো যে ওগুলো মানুষের লাগবে, কিন্তু ওইটা বাদে হচ্ছে কিছু কিছু কোর্স আছে, ফর এক্সাম্পল অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, কম্পিউটার আর্কিটেকচার, এগুলো খুব ইম্পর্টেন্ট। অনেকে হয়তো দাম দেয় না, যে বলে ও ঠিক আছে এগুলো পরে দেখা যাবে, জি জি কিন্তু এগুলো হচ্ছে কম্পিউটার হচ্ছে কম্পিউটার সায়েন্সের মানে কোর জিনিস, এবং এগুলো জবে যে কি পরিমাণ হেল্প করে মানে না গেলে বোঝা যায় না। তো যখন যেটা সুবিধা সুযোগ থাকবে এগুলো শিখে ফেলা উচিত, এরকম বসে থাকা উচিত না, এগুলো আমরা পরে শিখবো, এই করবো সেই করবো। তো অ্যাজ এ নিউ বিগিনার আই থিঙ্ক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওই কয়টা, এবং ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম ঠিক আছে, এবং কম্পিউটার সায়েন্সের কোর কোর্সগুলো অবশ্যই ভালো মতো শিখা। এবং থার্ড ইয়ারে যায় আই বিলিভ তখন হচ্ছে মানে থিসিস আসে, তো ওই সময় হচ্ছে রিসার্চে ফোকাস করা উচিত। আমার মনে হয় যে অ্যাজ এ ব্যাচেলর স্টুডেন্ট, এখানে আমি দেখি আন্ডারগ্রেড স্টুডেন্টস, তাদের হচ্ছে এক দুইটা মাঝে অনেকেরই হচ্ছে পেপার থাকে, রিসার্চ পেপার। সো ওইটা খুবই, যদি কেউ পরবর্তীতে হায়ার স্টাডিজের প্ল্যান করে, কারণ আমি কিন্তু মানে পিএইচডি গ্রাজুয়েট, আমি অলরেডি গ্রাজুয়েট করে ফেলছি 2025-এর শেষে। তা আমি বলবো যে অবশ্যই হচ্ছে রিসার্চ পেপার থাকা উচিত, এক দুইটা, অ্যাটলিস্ট একটা। আমার ছিল না, আমার কোনো রিসার্চ পেপার ছিল না, যদি জাস্ট থিসিস ছিল, কিন্তু আমি বলবো যে ওইটা। এবং পরবর্তী যে সুযোগ থাকে মাস্টার্সও করা উচিত, পরবর্তী কখন কি লাগে বলা যায় না। আহ, ভাই, যে একটা কোশ্চেন চলে আসছিল এরই মাঝে, যে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম ছাড়াও কি ইন্ডাস্ট্রিতে কাজের জন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজের জন্য কোন কোন প্র্যাকটিক্যাল স্কিল গুলো জরুরি? হ্যাঁ, একটা হচ্ছে অবশ্যই আমার মনে হয় যে যদি বাহিরের কোম্পানিতে কাজ করার ইচ্ছা থাকে, অবশ্যই ইংলিশটা ডেভেলপ করা উচিত, এটার কোনো মাফ নাই। এটা একটা আলাদা স্কিল বলবা না কি বলবা আমার জানি না, কিন্তু ভালো স্পিকিং স্কিল থাকা উচিত, অ্যাটলিস্ট স্পিকিং অ্যান্ড লিসেনিং, এই দুটো তো অবশ্যই জানা লাগবে। আর সেকেন্ডলি আমরা বলি যে জাস্ট যখন একটা জায়গায় অ্যাপ্লাই করতেছি, যে কি বলে প্রবলেম সলভিং, শুধু প্রবলেম সলভিং কিন্তু থাকে না, আরো অন্যান্য, আমি হয়তো পরে ডিসকাস করবো যদি অন্যান্য কোশ্চেন থাকে। প্রবলেম সলভিং এর সাথে থাকে হচ্ছে সিস্টেম ডিজাইন। তুমি যদি একটু এক্সপিরিয়েন্স, যেমন পিএইচডি হচ্ছে একটু এক্সপিরিয়েন্স পজিশন, আমাদের জন্য দুইটা সিস্টেম ডিজাইন ডাউন থাকে ইউজুয়ালি, এবং ওগুলা কিন্তু তোমার স্কুইজ করবে ধরে, যে তুমি যেই ফিল্ড থেকে আসছো যদি একটু এক্সপিরিয়েন্স পজিশনে দাও, তাহলে ওরা ধরে নেবে তুমি এক্সপিরিয়েন্স, এবং তোমাকে স্কুইজ করবে, ওখান থেকে দুনিয়ার কোশ্চেন আস করবে। তো যেই জিনিসটাই করতেছো ওগুলাতে একদম বেসিক আইডিয়া থাকবে, বেস আইডিয়া থাকবে, জানো তোমাকে আস করলে ভুল ভাল আনসার না দাও।
এটা খুব ইম্পর্টেন্ট। আনসার পারতেছো না সেটা ব্যাপার না, কিন্তু ভুল আনসার দিচ্ছ এটা হচ্ছে খুবই বাজে। তো না পারলে ঠিক আছে, তুমি বলবো যে আচ্ছা আমি স্কিপ করবো বা জানো না, দ্যাটস ফাইন, কিন্তু ভুল আনসার দেওয়া যাবে না। আর সিস্টেম ডিজাইন যখন বলছি তার মানে হচ্ছে গোটা প্রোডাক্ট বা সফটওয়্যার কিভাবে কাজ করে এগুলার ইনসাইট জানা খুবই জরুরি। যেমন ফর এক্সাম্পল প্ল্যানিং থেকে শুরু করে এবং তুমি ফাইনালি প্রোডাক্ট হচ্ছে ইউজারের কাছে পৌঁছাচ্ছে গোটা পাইপলাইন, এর মাঝে কি করতেছো না করতেছো, ডিজাইন ধরো, ইমপ্লিমেন্টেশন, কোডিং, টেস্টিং, এগুলো সম্পর্কে আইডিয়া থাকা খুবই জরুরি। এগুলো হচ্ছে তোমার হচ্ছে ইসে আস করবে সিস্টেম ডিজাইনে। এবং বেসিক্যালি লাস্টে আরেকটা রাউন্ড থাকে যে টিম ম্যাচ বা ডিরেক্টরের সাথে তুমি কথা বলো, ওখানে আবার দেখে যে তুমি এর আগে কি কি প্রোডাক্টে কাজ করছো, যদি একটু এক্সপেন্স পজিশন হয়, আর না যদি না হয়, যদি এন্ট্রি লেভেল হয়, তো সেই হিসেবে অত বেশি করবে না, কিন্তু স্টিল এটা খুবই একটা ভালো জিনিস যে তোমার একটু প্রায়র কিছু এক্সপিরিয়েন্স থাকা, কিছু পেড প্রজেক্ট থাকা, যে ওখানে তুমি কাজ করছো যাতে করে তুমি এগুলো আনসার দিতে পারো। তো হ্যাঁ, এগুলো এমন এগুলো স্কিল থাকা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসলে এখন তো দেখতেছি এআই চলে আসছে, সবকিছু এআই। এআই কে যদি আমি ইনস্ট্রাকশন দেই, এআই তো হাজার হাজার লাইনে কোড লিখে দিচ্ছে। আসলে এই জায়গাতে আসলে আমাদের শুরুটা আসলে কিভাবে করা উচিত? আমাদের কি আসলে ওই গদবাঁধা সিনটেক্স, স্ট্রাকচার বা ওই জিনিসগুলো মুখস্থ রাখা উচিত, নাকি এআই কে ইউজ করা উচিত? মানে খুবই ভালো কোশ্চেন। এবং এবং আমরা হচ্ছে নিজেরা হচ্ছে যে এখানে গুগলে হচ্ছে সেম কাজ করতে মানে শুরু করতেছি, কারণ ওগুলা মানে এখন যেটা সিচুয়েশন, ওই সিচুয়েশন হচ্ছে যে এআই কে তার প্রোডাক্টিভিটির জন্য ইউজ করতেছে। এআই হচ্ছে টোটালি রিপ্লেস করেনি সবকিছু। প্রোডাক্টিভিটি, ধরো ফাস্ট ডেভেলপমেন্ট করবা, তো তুমি হয়তো জানো যে আমার পিএইচডি হচ্ছে ফোকাস ছিল এআইএমএল এ। এআই। যদিও আমি হচ্ছে এখন জেনারেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু এআইএমএল এ। তো যেই জিনিসটা হচ্ছে একটু মানে অ্যালার্মিং যে এআইএমএল যেভাবে আগাচ্ছে এবং ফিউচারে হচ্ছে আমাদের জব রিপ্লেস করতে পারবে কিনা, রাইট? এবং এটা মানে একটা বড় কোয়েশ্চেন যে, এবং অনেক পজিশন রিপ্লেস করে ফেলবে, দ্যাটস ট্রু। এবং মানে এটা অ্যালার্মিং হইলো এবং এটা হবেই, এটা নিয়ে কোনো মাফ নেই। কিন্তু তার মানে জিনিসটা এরকম না যে সবাই জবলেস হয়ে যাবে। ওরা যখন রিপ্লেস করবে তখন আরো অন্যান্য হচ্ছে স্কোপ খুঁজবে, কারণ কি একটা কোম্পানি কখনোই হচ্ছে কমপ্লিটলি এআই এর উপর ডিপেন্ডেন্ট হবে না। এআই হচ্ছে কি ভুলভাল করে এগুলো হচ্ছে তুমি বুঝতে পারবে না। তো আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের কোম্পানিতে আমরা করি মানে বা বড় কোম্পানিতে ওরা করে কি যে এআই কি ইউজ করে, এআই দিয়ে এইভাবে হচ্ছে কোড জেনারেট করতেছে এবং কোড হচ্ছে রিভিউ করায়, টেস্টের কোডও লিখায়, কিন্তু দিন শেষে তোমার ম্যান্ডেটরি যে দুইজনকে ওই কোড রিভিউ করতে হবে, দুইজন, তিনজন, চারজন, যতজনই হোক, কারণ এআই হচ্ছে যদি ভুল করে এটার মাফ নাই। তো হ্যাঁ, এখন পর্যন্ত সিচুয়েশন এইটাই যে এআই আসলে হচ্ছে আমাদের নিজেদের সবকিছু করা লাগে। বাট অ্যাজ এ নিউ বা যারা হচ্ছে এখনো কম্পিউটার সায়েন্সে আছে, তাদেরকে তাদের জিনিসই ফোকাস করা উচিত, তাদের হচ্ছে বেস যেগুলা, মেইন যেগুলা, ওগুলাই ফোকাস করা উচিত। কারণ কি দিন শেষে এরকম না যে সবকিছু হাওয়া হয়ে যাবে, জব যাবে, জব নতুন স্কোপ, নতুন পজিশন ক্রিয়েট হবে, কিন্তু একটা হচ্ছে স্কিল খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। মানে অনেকটা বলবো যে গিরগিটির মতো, তুমি যে যখন যেটা তোমাকে হচ্ছে অ্যাডাপ্ট করতে হবে, এই স্কিল না করলে যখন অনেকে যে পরিবেশ বাঁচবে না। পাবো সেই পরিবেশে হ্যাঁ, কেউ যদি মনে করে ওকে আমি চলে যেতে হচ্ছে হবে। এইচটিএমএল সিএসএস এ কাজ করে এখানেই কাজ করবো আর কিছু করবো না, এগুলো ধরো এইচটিএমএল সিএসএস এগুলো নাই হয়ে যাবে। তো কি আসতেছে, নতুন কিছু আসছে, ওকে আমি ওটাতে অ্যাডাপ্ট করতে পারতেছি কিনা। এবং আমি হচ্ছে আমার গোটা লাইফেই মনে করো কখন আমি হচ্ছে একটাতে স্টিক থাকিনি, যখন যেটা মনে হয়েছে ভালো, যেটা যখন যেটা আমার দরকার হয়েছে আমি ওটাতে অ্যাডাপ্ট করছি। এইভাবে তোমাকে সার্ভাইভ করা লাগবে, এবং কম্পিউটার সায়েন্সের জবই হচ্ছে সার্ভাইভ করা। তো এরকম না যে সবকিছু নাই হয়ে যাবে, জাস্ট অ্যাডাপ্ট করা লাগবে। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। আমি একটা রিলেটেবল কোশ্চেন পেয়েছি যে আমি ভবিষ্যতে একজন ফুল স্ট্যাক এআই ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার করতে চাই, পাশাপাশি এআই ও মেশিন লার্নিং সম্পর্কিত গবেষণামূলক কাজ করতেও আগ্রহী। এই দুটি বিষয় কি একসাথে এগিয়ে নেওয়া সঠিক হবে? না, আমার বলে মনে হয় যে দুটা কমপ্লিটলি দুটা ডিফারেন্ট পাথ। যদি এআই বা এমএল এর উপর হচ্ছে রিসার্চ করতে চাও, আমার মনে হয় ওই দিকেই তোমার জব করা উচিত। যদিও আমি আমার আমার মানে জিনিসটা একটু ডিফারেন্ট। ইভেন অন্যান্য যেগুলো হচ্ছে বিগ জায়ান্ট আছে কোম্পানি, ওগুলোতে তুমি যেই জায়গায় যেই পজিশনে তুমি অ্যাপ্লাই করবা, এই যেই পজিশনে তুমি ইন্টারভিউ দিবে, ওই পজিশনই পাবা।
ফর এক্সাম্পল আমি উবারে দিছিলাম, উবারে এমএল এর ইতে দিছিলাম, এবং গুগলে কিন্তু আমি যেই প্রসেসে আমি গেছি, আমি কিন্তু জেনারেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ইন্টারভিউ দিইনি, আমি দিছি কিন্তু এআইএমএল। আমার পজিশন ছিল এআইএমএল পিএইচডি। আমি দিছি এআইএমএল পিএইচডি, আমি কিন্তু জব করতেছি হচ্ছে জেনারেল। তো গুগলে হচ্ছে একমাত্র আলাদা একটু এক্সেপশনাল, কিন্তু আদারওয়াইজ হচ্ছে তুমি যেটাতে রিসার্চ করো, যেটাতে কারেন্ট জব করতেছো, ওগুলাতেই মেইন জব হয়। তো যদি হচ্ছে এআইএমএল এ রিসার্চ করতে চাও বা করবা, তাহলে হচ্ছে আমার সাজেশন হবে এআইএমএল ইঞ্জিনিয়ার আছে, এমএল ইঞ্জিনিয়ার, তুমি ওগুলো টার্গেট করবা। ডেটা সায়েন্স, আই থিঙ্ক ডেটা সায়েন্টিস্ট আছে, ওগুলোতে টার্গেট করা। আমার মনে হয় ডেটা সায়েন্টিস্ট অ্যাভয়েড করা উচিত হবে পারলে। এমএল ইঞ্জিনিয়ার হচ্ছে মেইন টার্গেট, এক, ওইটাই মেইনলি যায়। আর সেকেন্ডলি হচ্ছে যে অন্যান্য একাডেমিক পজিশন আছে, এআই রিসার্চার, এমএল রিসার্চার, ওগুলো অনেক পজিশন, ওগুলো আমার মনে হয় টার্গেট করা উচিত যদি তুমি এআই এমএল এর উপর রিসার্চ করো। আসলে গুগল নিয়ে অনেক কোশ্চেন আসছে, অনেক কোয়েরি আসছে যে কিভাবে আমি গুগলে যেতে পারি, বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে এই টেক জায়ান্টে যাওয়াটা কিভাবে, আসলে কিভাবে প্রিপারেশন নিলে উচিত। আমরা সেই বিষয়ে একটু এগোবো। আমি আসলে আপনার একটু যদিও আপনি প্রথমেই বলেছেন, একটু ডিপে যেতে চাই আসলে। গুগলের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন ছিল, এবং সাথে সাথে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা আপনি বলেছেন যে 1 বছরের, একটু ডিপলি যদি বলতেন আসলে স্ট্র্যাটেজিটা কেমন ছিল, অ্যাপ্লিকেশনটা কেমন ছিল, এবং ইন্টারভিউ প্রসেসটা কেমন ছিল। আমরা জানি 5 ধাপে, 7 ধাপে, 10 ধাপে ইন্টারভিউ দিতে হয়। এই নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আমি হচ্ছে মানে আমার প্রিপারেশন থেকে শুরু করে আমি কিভাবে জব একবারে ল্যান্ড করছি, আমার জব ওই পর্যন্ত পুরোটাই বলি। প্রিপারেশন হচ্ছে যে আহ, আমি আমি জাস্ট জবের আগে যে প্রিপারেশন নিচ্ছি এরকম না। আমার পিএইচডি আমি প্রায় সেকেন্ড ইয়ার থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করছি। এবং গুগলের ক্ষেত্রে একটা ব্যাপার আমি আমি অনেকে সাজেস্ট করবো, যদি কারো টার্গেট থাকে, যে কখনো হচ্ছে যে প্রবলেম ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, যে ওকে এরকম প্রবলেম আসবে, জীবনে দিবে না। গুগল তোমাকে হচ্ছে একদম টুইস্ট করা প্রবলেম দিবে। এবং তারাও এক্সপেক্ট করে যে তুমি এটা কমপ্লিট সলভ করতে পারবে না, কিন্তু এটা মানে এক্সপেক্টেড যে তোমার কমপ্লিট সলভ করার দরকার নেই অনেক প্রবলেম, কারণ অনেক প্রবলেমগুলো ইম্পসিবল আসলে, মানে ওই টাইমের মধ্যে সলভ করা। তো দেখা গেছে যে তোমাকে গুগলের জন্য অবশ্যই প্রিপেয়ার হইতে হবে, হার্ড প্রবলেম আসবেই, এবং এটা মানে লিখে দিবে মানুষ যে তোমার হার্ড প্রবলেম তুমি আসতেছে, তোমার জন্য ওয়েট করতেছে। তো অন্যান্য যেগুলো বিগ জায়ান্ট, মেটা, অ্যামাজন, এগুলোতে হার্ড প্রবলেম আসে না, এগুলো মিডিয়াম পর্যন্তই হচ্ছে। কারণ আমি মেটাতে দিয়েছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, যদি আমি সলভ করছিলাম, আনফরচুনেটলি আমি রিজেক্ট করছে, কি কারণে আমি জানি না। তো মেটাতে আমি মেটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, পরে তো উবারেও দিছি, গুগলে। এবং গুগলে হচ্ছে আমি সেকেন্ড ইয়ার থেকে মেন্টালি প্রিপেয়ার হচ্ছিলাম যে গুগলে দিব। তো আমি যখন প্রবলেম সলভ করতাম, ইজি তো আছেই, ইজি, মিডিয়াম এবং হার্ড প্রবলেমও সলভ করতাম, এবং আমি কখনোই হচ্ছে প্রবলেম ডিপেন্ডেন্ট হয়নি যে ওকে আমি জাস্ট 1500 প্রবলেম সলভ করবো, আমি রেডি গুগলের জন্য, এরকম না, এরকম মেন্টালিটি হয় ঠিক না। তোমার অবশ্যই বলবো যে আগে স্কিল ডেভেলপ করা উচিত। বাই দ্য ওয়ে, আমি এখানে হচ্ছে টিএ ছিলাম, মানে টি হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট, আমি স্টুডেন্টদেরকে পড়াইতাম এখানে। তো আমি টিএ নিতাম হচ্ছে ওইগুলোই যেগুলো হচ্ছে আমার ফিউচারে কাজে লাগবে। অপারেটিং সিস্টেম নিতাম, হার্ড কোর্স নিতাম। তো ওগুলো স্টুডেন্ট নিয়ে আসতো আমার কাছে, প্রবলেম মনে করে এমন হার্ড উইয়ার্ড প্রবলেম, তো আমি ওগুলো ধরো ওদেরকে হেল্প করতাম, ওগুলো অনেক হেল্প করছে আমাকে। তো আমার বেসিক্যালি আমার মনে হয় আমার এইরকম হওয়া উচিত যে তোমার অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার, অপারেটিং সিস্টেমগুলি হোক, এগুলোতে খুবই ডিপ নলেজ থাকা উচিত, যাতে করে যেই প্রবলেমে দেখ তুমি ডিটেলসে ওদের সাথে ডিসকাস করতে পারো, অ্যাটলিস্ট ফর গুগল। কারণ গুগল তোমাকে, ওরা চাই কি তুমি ডিটেলস আলাপ করবা, দেখে যে তোমার ডেপথ কত, তুমি ট্রেড অফ কি আলাপ করতেছো, যে বলতেছো যে এইটা কেন, এই সলিউশনে কেন যাচ্ছ, যে ওইটাতে কেন যাচ্ছ না, এগুলো বলবা। যে তুমি বলবা যে ওকে এটা 3 ভাবে করা যাবে, এটাতে এটা বেনিফিট দিবে, এটাতে এটা বেনিফিট দিবে, এটা বেনিফিট, কিন্তু এটার বেনিফিট অন্যগুলোতে আউটরাইট করবে। সো দ্যাটস ওয়াই আই উইল গো উইথ ইট। মানে এইভাবে তোমাকে ডিসকাস করতে হবে, এই জিনিসটা এরকম। এবং ওরা কখনো এক্সপেক্ট করে না যে তুমি একদম অপটিমাল সলভ করে দিবা প্রথমেই, ওরা একদম ডিপে আগাবে। ধরো তোমাকে ব্রুট ফোর্সই সলভ করতে দিবে 20-25 মিনিট। আমি কিন্তু ইন পার্সন গেছিলাম, মানে আমি সিলিকন ভ্যালিতে ইন পার্সন ইন্টারভিউ দিছি, যেটা হচ্ছে আমাকে আমার রিক্রুটার বলছিল যে তুমি 3rd or 4th, সব জায়গায় কিন্তু ইন পার্সন বন্ধ। তো ওরা জাস্ট ইন পার্সন শুরু করছে, আমি হচ্ছে অন সাইডে আসে ইন পার্সন ইন্টারভিউ দিছি। তো ওইখানে হচ্ছে আমার একটা প্রবলেম দিছিল, খুবই হার্ড, ওইটা আমি পরে বলতেছি। কিন্তু জিনিসটা এরকম ছিল যে গোল ছিল না যে তুমি এটা ফুল সলভ করবা, কিন্তু
এটা ব্যাপক ডিটেলসে তুমি ওর সাথে ডিসকাস করবে। এবং আমি হচ্ছে পরে সব আমাকে রিক্রুটার বলছিল সবগুলোতে আমি অনেক ভালো রিভিউ পাইছি, মানে ফিডব্যাক যতগুলো রাউন্ডই ছিল। তো দুইটা জিনিস, একটা হচ্ছে যে প্রবলেম সলভিং হচ্ছে শুধু মেইন না, গুগল বা অন্যান্য যে কোম্পানিতে বলো। সেকেন্ড যেটা তোমাকে চ্যালেঞ্জ দিবে সেটা হচ্ছে সিস্টেম ডিজাইনের জন্য আলাদা প্রিপারেশন থাকা লাগবে। এবং আমার সিস্টেম ডিজাইন রাউন্ড ছিল দুইটা, একটা AIML এর, আরেকটা হচ্ছে রিসার্চের উপরে ছিল, রিসার্চ ডোমেইন, যেহেতু আমার পজিশন ছিল পিএইচডির। তো আমার প্রবলেম সলভিং রাউন্ড ছিল তিনটা, রিসার্চের সিস্টেম ডিজাইন রাউন্ড ছিল দুইটা, একটা ছিল টিম ম্যাচ, আরেকটা ছিল গুগলিনেস। টোটাল টিম ম্যাচ ইনক্লুড করলে 7টা রাউন্ড টোটাল। তো প্রিপারেশন হওয়া উচিত যে দুইভাবে আগাবা, শুরু থেকে প্রবলেম সলভিং আসবেই, সিস্টেম ডিজাইন, এই দুইটাই মেইন। এবং টিম ম্যাচে তোমার হচ্ছে প্রায়র এক্সপিরিয়েন্স কি আছে এগুলো নিয়ে আলাপ করবে, তো এগুলোতে হচ্ছে মেন্টালি ঠিক থাকা উচিত। আচ্ছা, এই গেল হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি। এবং এর মাঝে ছোট যত সব কোম্পানিতে ডাক পাবো ওগুলোতে ইন্টারভিউ দিবা, এগুলো তোমার এই গ্রো করবে কনফিডেন্স। আচ্ছা, জব পাচ্ছ না, ঠিক আছে, তুমি জানো কিনা এখন ইউনাইটেড স্টেটসে খুবই জবের ক্রাইসিস, এখন মানুষজন জবই পাচ্ছে না, মানুষ লে অফ হচ্ছে, বাজারে এত মানুষজন, জব পাওয়া এখন খুবই টাফ। জব পাওয়া মানে হচ্ছে ধরো সোনার ডিমের মতো, দেখবা যে অনেকে হচ্ছে জব পাইতেছে না, এখানে আমাদের এখানে ডাকতেছে না, মানে জব তো পরের হিসাব, মানে তোমাকে ডাকে না, ধরো 400-500 অ্যাপ্লাই করবে, একটা ডাকও আসে না, রেয়ারলি একটা ডাক পাওয়া যায়। আমি হচ্ছে ফরচুনেটলি কয়েকটা ডাক পাইছিলাম, 4-5টা। তো এইভাবে হচ্ছে আমি প্রিপারেশন নিছি। তো রিসার্চের সাথে সাথে প্যারালালি এটা করতাম, শুধু রিসার্চে ফোকাস করা যাবে না, যদি শুধু রিসার্চে ফোকাস করি তাহলে শেষ, জবের টাইম যখন আসবে তখন দেখা যাচ্ছে জব পাচ্ছি না। তো রিসার্চ থেকে আমি মেনলি সিস্টেম ডিজাইন ওগুলো থেকে হেল্প পাইছি, কারণ আমি যেগুলোতে কাজ করছি ওখান থেকে সিস্টেম ডিজাইনের কোশ্চেন আসছে, AIML এর উপর খুবই আমার টপ রিসার্চের উপর আসতেছিল, কিন্তু ওগুলো আসছে। তো মেনলি প্রিপারেশন ছিল এইটা, প্রবলেম সলভিং, AIML, আচ্ছা AIML না, সিস্টেম ডিজাইন। এখন তুমি যদি অন্যান্য কোম্পানিতে যাও, অন্যান্য কোম্পানিতে কিন্তু প্রবলেম সলভিং খুবই কম ইম্পর্টেন্স প্রবলেম সলভিং এ। ওরা এক এক কোম্পানির এক এক স্ট্র্যাটেজি, যেগুলো বিগ জায়ান্ট, ওরা হচ্ছে প্রবলেম সলভিং এ ইম্পর্টেন্স দেয়। ওরা বলে যে ওকে, ইট ডাজন্ট ম্যাটার তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছো, as long as your base is fine, we are going to pick you and we are going to set you up anywhere. কিন্তু যদি অন্যান্য কোম্পানিতে হয় কি, ওরা দেখে যে তুমি কোন কোন টেক স্ট্যাকে কাজ করছো, ওগুলোতে কাজ করছো কিনা, এগুলোতে কাজ করছো কিনা। তো ওদের স্ট্র্যাটেজি আলাদা। ওদের হচ্ছে ML ইঞ্জিনিয়ার, আমি অনেকগুলো জায়গায় দিছি, ML ইঞ্জিনিয়ারের হচ্ছে ML কোডিং প্রবলেম, এই ML কোডিং রাউন্ড থাকে, জেনারেল ML রাউন্ড থাকে, ওগুলাতে তোমার হচ্ছে যেগুলা ML এর তোমার থিওরি স্ট্রং কিনা ওগুলো আস করে, সিস্টেম ডিজাইন থাকে, এবং একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং এরকম রাউন্ড থাকতে পারে। সো এখানে কিন্তু মানে অনেক খেলা চলতেছে। তো তোমার হচ্ছে দেখা যাবে যে তুমি জব সিকিউর করার জন্য তোমাকে 4টা বা 5টা জায়গায় স্ট্রং হইতে হয়, বুঝতে পারছো? আচ্ছা, ডেটা সায়েন্স যদি দাও তাহলে স্ট্যাটিস্টিক্সে কোশ্চেন করে, আমি কিন্তু স্ট্যাটিস্টিক্স প্রিপারেশন নিয়েছিলাম, গুগলের জন্য না, অন্যান্য জায়গার জন্য। সো স্ট্যাটিস্টিক্স ডেটা সায়েন্সের জন্য, ডেটা সায়েন্স ইটসেলফ, AIML এর সিস্টেম ডিজাইন, তারপরে এগুলো তো ছিল, আবার হচ্ছে প্রবলেম সলভিং। এখন তোমাকে বলি গুগলের কাহিনী। গুগল আমি বাই দ্য ওয়ে, গুগলে হচ্ছে আমি যখন উবার ইন্টার্নশিপ করছি, আমি গুগলের ইন্টার্নশিপ পাইছিলাম, কিন্তু এদের হচ্ছে সিস্টেম ডিজাইন, এদের হচ্ছে টিম ম্যাচ এত নটোরিয়াস যে বহু টাইম লাগছে আমার। তো আমি শেষে যখন পাচ্ছিলাম না যে হবেও কিনা, তখন আমি পরে উবারে জয়েন করছি। তখন আমি 2টা রাউন্ড দিছিলাম, 2টা প্রবলেম সলভিং রাউন্ড অনলি গুগলের জন্য। তো আমি তখন থেকে কনফিডেন্ট ছিলাম যে গুগল ক্র্যাক করা যাবে, এবং ক্র্যাক করা খুবই পসিবিলিটি আছে। আমি অ্যাপ্লাই করছি হচ্ছে 2024-এর ডিসেম্বরে। তো অ্যাপ্লাই করার পর, বাই দ্য ওয়ে, অ্যাপ্লিকেশন প্রসিডিউর হচ্ছে গুগলে খুবই সিম্পল, অন্যান্য কোম্পানির মতো না। আমি তোমাকে উবারে বলি, উবারে হচ্ছে আমি হচ্ছে আনফরচুনেটলি আমি কারো কাছ থেকে কখনো কোনো হেল্প পাইনি। এক হচ্ছে আমার বড় ভাইও নাই এখানে। তুমি গুগলে যদি আসো দেখবা যে সব বুয়েটের, আর কিছু কিছু ঢাকা ইউনিভার্সিটি, এর বাদে কেউ নাই এখানে। কিছু কিছু কুয়েট, দ্যাটস ইট। কুয়েটও কম, মানে কুয়েটে হচ্ছে হাতে গোনা, এখানে সব হচ্ছে বুয়েটের বসে আছে, সব বুয়েট, বেশিরভাগই সব বুয়েট। বুয়েট। তো ওরা ওদেরকে হেল্প করে, আমাদেরকে তো তোমাকে হেল্পই করবে না তুই যদি না তুমি এই করো। তা আমি এরকম হেল্প পাইনি। আমি হচ্ছে যখন উবারে হচ্ছে পাই, তখন আমার উবারে আমাকে মেন্টর বলতেছে যে তুমি হচ্ছে কার রেফারেলে ঢুকছো। আমি বলছি আমি কার রেফারেলে ঢুকি না, আমি নিজে অ্যাপ্লাই করছি, সেন্ট্রালে ঢুকছি। সে খুবই আকাশ থেকে পড়ছে এবং অবাক হয়েছে, বুঝতে পারছো যে মানে ওইভাবে ঢুকছে। ঠিক গুগলের হচ্ছে প্রসিডিউর, কিন্তু গুগল হচ্ছে খুবই ভালো যে তুমি সেন্ট্রালি অ্যাপ্লাই করবে, সেন্ট্রালি ডাক পাওয়া, তোমার প্রোফাইলে ওরা ডাক দিবেই। আর কারো কাছে যদি রেফারেল নিতে পারো তাহলে ডাক পাবাই একটা।
আমি রেফারেল, আমার ফ্রেন্ড তখন ছিল না, আমার ফ্রেন্ড উবারে চলে গেছিল, তো আমি ওরও রেফারেল নেই, আমি ডিরেক্ট অ্যাপ্লাই করছিলাম। তো অ্যাপ্লাই করলে ওরা দেখা যাবে যে টাইম লাগে আমাদের 2-3 কাছে ভাই মাসের মধ্যে। হুম, বলো। আমাদের কাছে এমন একটা কোশ্চেন ছিল যে হুম, এই টেক জায়ান্ট গুলোতে রেফারেল সিস্টেমটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। সিভি শর্টলিস্টের ক্ষেত্রেও এটা খুবই বড় ভূমিকা পালন হুম, করে। হুম। এক্স্যাক্টলি, আমি তোমাকে বললাম না যে 500-600 অ্যাপ্লাই গুলো ডাকতেছে না, ডাকতেছে না কারণ অনেকে হচ্ছে যারা রেফারেল অ্যাপ্লাই করছে তাদেরকে হয়তো ডাকছে আগে থেকে শর্ট লিস্ট করে ফেলছে। আর দুনিয়ার হচ্ছে এআই এজেন্ট বসা রাখছে ফিল্টার করার জন্য, একটু উল্টাপাল্টা হইলে তোমার বাদ দিয়ে দেয়। তো ওগুলা আবার ওইটার জন্য আলাদা স্ট্র্যাটেজি লাগে, তোমার রেজুমে আলাদা বানাইতে হবে যেন তোমার ওরা তোমাকে বাদ না দিয়ে দেয়। আর হ্যাঁ, গুগলে একটা জিনিস ভালো যে সেন্ট্রালি অ্যাপ্লাই করবা, ভালো হইলে ডাক পাওয়া সোজা সোজা আলাপ, মানে এটা ভালো। এবং মেটা তো এরকম, ভালো হয়ে তোমাকে ডাকবে। এখানে অ্যামাজনও এরকম আমি দেখছি, মেটা ওগুলোতে হচ্ছে ডাকে, যদি তোমার আসলে ভালো হয় রেজুমে ওরা ডাক দিবে। গুগলে আমি হচ্ছে প্রতিবার ডাক পাইছি, আমি জানি না কেন, মানে আমাকে ডাকছে। তো ওই সময় আমি ডিসেম্বরে আমি অ্যাপ্লাই করি, এবং কয়েক মাস পর আমি ডিসেম্বরে ফুল টাইম অ্যাপ্লাই করি 2024-এ। তারপর আমি ইন্টার্নশিপেরও অ্যাপ্লাই করছিলাম। তো আমি মাঝে আবার ইন্টার্নশিপের রাউন্ড দিছিলাম, ইন্টার্নশিপে টিকছিলাম, ওই পরে আর যাইনি। যাই হোক, কিন্তু ওই ইন্টার্নশিপের আগে আমি হচ্ছে ফোন স্ক্রিন দিছিলাম গুগলে। ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে আমার হচ্ছে 45 মিনিট আমাকে কোশ্চেন আস্ক করছে, 4টা না 5টা। যে একটা লেডি ছিল, কিন্তু 4টা 5টা কিন্তু আমাকে হচ্ছে কোনো থেকে দেয় নাই, লিড কোড বা অন্য কথা থেকে নেই, এমনি একদম বেসিক বেসিক জিনিস আমাকে আস্ক করছে এবং ইমপ্লিমেন্ট করতে বলছে। ও দেখতেছিল যে আমার বেসিক ভালো কিনা, এবং সে আমাকে বলছিল যে সে মানে তার খুবই ভালো লাগছে যে মহিলাটা ছিল, আমাকে বলছিল, মানে সে তখনই আমাকে ফিডব্যাক দিছে। আমি বুঝতে পারছি সে নেক্সট রাউন্ডে আমাকে অলরেডি দিবে। তো কিন্তু হয়েছে কি, মাঝখানে ওদের মনে হয় ফ্রিজ হয়ে গেছে না কি হয়েছিল জানি না। তো আমাকে আর ওদের খবর নাই আমাকে জানাচ্ছিল না। পরে আমি তো ইন্টার্নশিপে চলে গেছি, পরে আমাকে অগাস্টে আবার জানাইছে যে মেইন রাউন্ডের জন্য আমি আসবো কিনা বে এরিয়াতে। আমি বলছি ঠিক আছে যাবো। তো টোটাল প্রথমে ফোন স্ক্রিন ছিল, তারপরে দুটা প্রবলেম সলভিং রাউন্ড ছিল, এবং সিস্টেম ডিজাইন 2টা, এবং একটা গুগল ইনেস। প্রবলেম সলভিং ছিল এরকম, আচ্ছা প্রথম যেটা বললাম যে 4টা প্রবলেম ছিল, 4টা প্রবলেম ইজি ইজি টাইপের, কিন্তু তোমার মানে ওরা দেখতেছিল, ফর এক্সাম্পল ডাইনামিক প্রোগ্রামিং এ আমার বেসিক দেখতেছিল, যা গুগলে ডাইনামিক প্রোগ্রামিং আসেই, মানে অনেক জায়গায় আসে না, কোথাও আসে না, কিন্তু একমাত্র গুগলে আসে, মানে সব টেক জায়ান্টের মধ্যে। কারণ ডাইনামিক প্রোগ্রামিং সবচেয়ে হার্ড ক্যাটাগরির মধ্যে, কেউ দেয় না, গুগল দেয়, কিন্তু গুগল তোমাকে টেস্ট করবে, এবং আমি মানে প্রিপেয়ার ছিলাম যে আসবে। তো আমার ডাইনামিক প্রোগ্রামিং এর ওরা হচ্ছে বেসিক দেখছে, গ্রিডি মনে হয় দেয়নি, আর কি কি জানি দিছিল আমার মনে নাই এক্স্যাক্টলি। স্লাইডিং স্কেল ছিল মনে হয় প্রবলেম একটা ক্যাটাগরি, ওইটা ছিল। আর রিকার্শনের মনে প্রবলেম ছিল, এরকম ছিল। আর যাই হোক, পরের দুইটা মেইন রাউন্ডে যখন ঢুকলাম, মেইন রাউন্ডগুলোতে আমার হাসছে হচ্ছে দুনিয়ার হার্ড প্রবলেম, মানে অনেক হার্ড। একটা হচ্ছে ডায়াস্ট্রার একটা প্রবলেম ছিল মোস্ট প্রবাবলি। তো এখন ডায়াস্ট্রা, হ্যাঁ, তো ডায়াস্ট্রা যখন ওটা আমি সলভ করছি, ওটা হচ্ছে ওরাও হচ্ছে কি গুগলের জিনিসটা বলি, মেটা বা অ্যামাজনে হয় যে তোমাকে দুটা প্রবলেম দিবে, 40 মিনিটে সলভ করতে হয় এবং অ্যাকুরেটলি করতে হবে। হ্যাঁ, তো মেটাতে হয় কি ওই জন্য ডিরেক্ট কমন দেয় একদম লিড করতে গিয়ে। আমি মেটাতে নিজেও আমি পেয়ে দিছি। তো তুমি যদি এক্সাক্ট না করতে পারো তাহলে তোমাকে নিবে না, এবং আমার প্রবলেম হয়েছে ওখানে যে আমি ওখানে এক্সাক্ট করি না, এবং যে ছিল ও আমাকে বলছিল মানে পিন পয়েন্ট চাচ্ছিল যে হুবহু, যেটা আমার কাছে খুবই উইয়ার্ড মনে হয়েছে। মানে যে আমার ইন্টারভিউ নিয়েছিল সে একটু উইয়ার্ড ছিল মেটায়। তো গুগলে ছিল কি, তুমি ব্রুট ফোর্স করবা, তারপর অপটিমাইজ করবা, আরো অপটিমাইজ আছে নাকি, আরো তোমাকে বলবে যে অপটিমাইজ আছে কিনা, ওইটা তারপর হচ্ছে টেস্ট কেস রান করতে হয় ওখানে, ওটা আমরা ড্রাই রান বলি। ধাপে ধাপে তোমাকে দেখাইতে হবে যে এইভাবে একটা টেস্ট কেস নিজে দিবা, যে এইভাবে এক্সিকিউট করবে, সব ঠিক আছে কিনা। প্রথমে একটা হার্ড প্রবলেম দিছিল, আমি ওটা 25 মিনিটে সলভ করছি। যাই হোক, 25 মিনিটে আমি তাড়াতাড়ি সলভ করছি একবার, খুবই মানে ব্রুট ফোর্স, ড্রাই রান, অপটিমাইজ করছি, মানে সবকিছু করছি। এখন সে আমাকে বলতেছিল যে সে প্রিপেয়ার্ড না যে আমি এটা সলভ করতাম, এক্স্যাক্টলি এটা কথাই বলছে। তো বলছে যে আমি তো সেকেন্ড কোশ্চেন আনি নাই, তো চলো দুজন মিলাই হচ্ছে আমরা সেকেন্ড কোশ্চেন বাই করি। তো ও বললো যে আমার কাছে কোশ্চেন ব্যাংক আছে, তো দুজন মিলে হচ্ছে আমরা, ও তখন বলতেছে যে এটা সলভ করো। আমি বলছি এটা আমি প্রবলেম বুঝতেছি না, তুমি আমাকে বুঝাই দাও। সে বলছে আমিও বুঝতেছি না, বলছে তাহলে এটা বাদ। তখন আরেকটা প্রবলেম দিছে, ওইটা ছিল বাইনারি সার্চের, ওইটা আমি তখন ওইটাও সলভ করছি, তো আমি বুঝতে পারছি ওই রাউন্ড পার হয়ে গেছে। তারপর অনসাইডে একটা প্রবলেম সলভিং রাউন্ড ছিল, ওইটা ছিল খুবই একটা হার্ড প্রবলেম। ওইটা
কি প্রবলেম ছিল আমার এক্স্যাক্টলি মনে করতেছে না। ইন্ডাস্ট্রিয়াল টাইপের, মানে আমি হচ্ছে প্রবলেম, মানে আমি দিছি হচ্ছে গুগল ক্লাউডে, ওখানে একটা প্রবলেম ছিল কি, ব্রুট ফোর্সে সলভ করছি, তারপর হচ্ছে অপটিমাইজ করতে দিয়েছি, তো ব্রুট ফোর্স আমি এন স্কোয়ারে করছিলাম, তারপর অপটিমাইজ করতে দিয়েছি আমি একটু এন লগ এনে করছি, বুঝতে পারছো? এখন এন লগ এনে করছি, তার সাথে আমার হচ্ছে এই হয়েছে যে সে বলতেছে এটা এন লগ এন না, আমি বলছি এটা এন লগ এন, সে বলছে এন স্কোয়ার। তখন ওকে আমার কনভিন্স করা লাগছে ওখানে যেটা আসলে এন লগ এনই, ওকে আমি তখন ওখানে ধরে 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 বুঝাইছি, যে তখন লাস্টে রাজি হয়েছে যে এন লগ এন, এবং ওটাতে আমার সব টাইম শেষ, মানে 40 মিনিট ডান। কিন্তু আমি বাসায় আসে পরে চিন্তা করে দেখলাম এটাতে এন একটা সলিউশন আছে, কিন্তু এটা হচ্ছে খুবই হার্ড, ধরো ওটা কি একটা অ্যালগোরিদম দিয়ে সলভ করতে হয়, ওইটা আমার ক্ষমতা ছিল না ওই টাইমে মানে মনে আসা যে এই অল্প টাইমে, কিন্তু দেখলাম একটা সলিউশন আছে এটার। যাই হোক, এটা হয়নি, কিন্তু ও হচ্ছে খুবই স্যাটিসফাই ছিল, পরে আমাকে খুবই ভালো ফিডব্যাক দিছে। আর বাকি দুটো সিস্টেম ডিজাইন আচ্ছা ভাই। রাউন্ড ছিল, ওটা আমি তখন পার্ট করছি, সিস্টেম ডিজাইন আমি মনে হয় অলরেডি ডিসকাস করছি। আর টিম ম্যাচ হচ্ছে গুগলের খুবই নটোরিয়াস, খুবই টাইম লাগে। আমি বাই দ্য ওয়ে আমি হচ্ছে ফরচুনেটলি আমি হচ্ছে রাউন্ডটা পার করার সঙ্গে সঙ্গে টিম ম্যাচের কল পাইছিলাম 4টা টিম থেকে। প্রথম টিম ম্যাচ যেটা কল পাইছিলাম, তো আমি গুগলে এত দিন ধরে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমি মেন্টালি মানে ফেড আপ ছিলাম, তো আমি একটু প্রথম প্রথম যে টিম ম্যাচ ছিল খুবই বাজে বাজে হয়েছে, আমি বললাম শেষ, গেছে গা। পরের তিনটা টিম ম্যাচে খুবই ভালো হয়েছে, হ্যাঁ আমি বললাম আমি 3টা থেকে একটা পাবোই, যখন যেদিন রেজাল্ট দিচ্ছি 3টা থেকে একটাও দেয়নি, 4টাই বাদ, 4টাই বাদ, হ্যাঁ টিম ম্যাচে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু যে প্রথমটা বাদে দিয়েছিলাম না, ও তখন আমাকে বলছে যে আরেকবার দেখতে চায় আমার সাথে, কারণ সে বুঝতে পারছে আমি নার্ভাস ছিলাম বা হোয়াট এভার। এবং পরে যেদিন দিছি ওটা খুবই ভালো গেছিল, এবং সঙ্গে সঙ্গে সে সিলেক্ট করে ফেলছে আমার ম্যানেজার, কারেন্ট ম্যানেজার। তো আমি টিম ম্যাচ হচ্ছে খুবই কুইক পাইছি, তো এটা খুবই আমি ফরচুনেট ছিলাম। তো গোটা প্রসেস এটা আমার হচ্ছে টাইম লাগছে অলমোস্ট 1 বছর। আচ্ছা, একটা জেনারেলাইজ হুম কোশ্চেন হুম। যে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুগলে আপনি তো বললেন প্রবলেম সলভিং লাগে, তো যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, এই জায়গাতে আসলে প্রবলেম সলভিং নাকি প্রজেক্ট নাকি দুইটা একসাথেই লাগে এখন? আচ্ছা, প্রজেক্ট বলতে হচ্ছে কি প্রজেক্ট বুঝাচ্ছ সেটাও, অবশ্যই দুইটা। সফটওয়্যার রিলেটেড প্রজেক্ট আচ্ছা, আমি আমি নিজেও এখন আসলে। আমি নিজেও হচ্ছে অনেক প্রোগ্রামিং কন্টেস্ট করছি, এবং আমাদের খুবই ভালো, মানে প্রথম ব্যাচ আমাদের খুবই ভালো স্ট্যান্ডিং ছিল। আমি মনে হয় পরে থার্ড ব্যাচের সাথেও করছি, আমরা খুবই ভালো কিছু পজিশন, এবং আমরা কয়েক জায়গায় ফার্স্ট হয়েছি, ফিফথ হয়েছি মনে হয় আমার যতদূর মনে পড়ে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কখনো প্রোগ্রামিং কন্টেস্টের ভাই তো জন্য, সম্ভবত আইসিডিসি তেও গিয়েছিলেন। আমি 2বার গেছি আইসিবিসি তে। ও আমি হচ্ছে একটু আগে আমি যখন বলছিলাম যে আমার আমি একটা কোম্পানিতে বাংলাদেশে জব করছি, ওখানে কিন্তু খুবই ট্যালেন্টেড কিছু পার্সন ছিল, এবং আইসিবিসি ফাইনালিস্টও ছিল ওদের মধ্যে। তো আমি খুবই লাকি ছিলাম ওদের সাথে কাজ করছি। আমি যেটা বলতেছিলাম যে প্রোগ্রামিং কন্টেস্ট বা কম্পিটিটিভ প্রোগ্রামিং খুবই দরকার, কিন্তু এইটাই হচ্ছে একমাত্র হওয়া উচিত না। হ্যাঁ, মানে যে এইটার উপরে সব টাইম দিয়ে দিব এরকম না, অনেক আসপেক্টস আছে কম্পিউটার সায়েন্সের, ওগুলোতে ফোকাস করা উচিত। আমি একটু আগে বলছি যে কিছু ভালো কোর্স আছে যেগুলো অপারেটিং সিস্টেম, ওগুলোতে ফোকাস করা উচিত। আর প্রজেক্ট অবশ্যই বলবো, প্রজেক্টে কাজ করা উচিত, এবং ভালো প্রজেক্টে কাজ করা উচিত, এবং তুমি যেই সব জিনিস সিলেক্ট করতেছো ওইটা হচ্ছে কারোর সাথে ডিসকাস করে নিলে খুবই ভালো হয়, যে এগুলাতে তুমি করবা কিনা, এগুলার আসলে ফিউচার কি বা কি। একটাতে কাজ করলে দেখা গেল কয়েকদিন পর অবসলিউট হয়ে গেল, ওইটার কোনো কন্টিনিউশনও নাই, মানে ওইটাকে কেউ কন্টিনিউ করতেছে না, তাহলে তো কোনো লাভ নাই আসলে। তো অবশ্যই দরকার ওটা মনে হয় যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে প্রজেক্ট করা। আচ্ছা ভাই, আমরা আসলে দেখতে 1 ঘন্টা অতিবাহিত করলাম, প্রায় শেষে দিয়ে চলে আসছি। আপনার যেহেতু একটা টাইম ব্যারিয়ার আছে, টাইম লিমিট আছে, আমরা শেষ করে দিব। শেষের দিকে ভাই, উম, একটা কোশ্চেন ছিল যে গুগলে চাকরির জন্য আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের জুনিয়রদেরকে আসলে কি কি স্টেপ মেনটেন করতে বলবেন, মানে খুব ছোট করে? হুম হুম। আহ, একটা জিনিস হচ্ছে যে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, লাক দরকার। এটা আসলে মাফ নাই, দেখা গেছে যে অনেক তুমি ভালো প্রিপারেশন নিচ্ছ, দিন শেষে লাক লাগেই। আমার ক্ষেত্রে হয়েছে যে লাক ছাড়া হয় না আসলে। তো আমি আমি অনেক আমি ধরো যদি উবারে জয়েন করতাম, কিন্তু আমি গুগলে কিন্তু আসতে পারতাম না। তো দেখা গেছে যে লাক এখানে ম্যাটার করে। আমি 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 পরে মানে পরে হচ্ছে চিন্তা করি যে আমি খুবই ফর্চুনেট যে উবারে আমাকে শুরুতে সিলেক্ট করে নাই, আদারওয়াইজ আমি মুভ করতাম না। লাক খুবই দরকার। আর
সবসময় হচ্ছে কোর জিনিসে হচ্ছে ফোকাস করা উচিত, কনফিডেন্ট হওয়া উচিত। কি চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হচ্ছে মানে এত বেশি চেঞ্জ হয় যে সবগুলাতেই তুমি যদি ফোকাস করো তাহলে কোনোটাই শেখা হয় না। তো কোর যেসব জিনিস ওগুলাতে ফোকাস করা উচিত, ওগুলোতে ভালো মতো শেখা উচিত। এগুলো সময় আসবে, ধৈর্য রাখা লাগবে, যে বা এগুলো টাইম আসবে। আর আমার ক্ষেত্রে দেখা গেছে যে আমি অনেক লেট করে এগুলো সবকিছু করছি। তাই আমি বলবো যে ইউনিভার্সিটি শুরু থেকে প্রিপারেশন নেওয়া উচিত, কোন দিকে আগাবা না আগাবা। যদি রিসার্চ করতে চাও রিসার্চ করতে যাও, যদি হচ্ছে হায়ার স্টাডিজ করতে চাও তাহলে অবশ্যই থার্ড ফোর্থ ইয়ারেই হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করো। থার্ড ফোর্থ ইয়ারেই হচ্ছে ফোর্থ ইয়ারে অ্যাপ্লাই করা শুরু করো। বাংলাদেশে বয়স মানে ইয়ার লস করার কোনো মানে হয় না, যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি আগাবা। তো ওইটা। আর আমি মনে হয় আগেও বলছি যে ওই অ্যাজ এ নিউ স্টুডেন্ট আমার কি করা উচিত, কোন কোন ল্যাঙ্গুয়েজ, আবার কোন কোন কোর্স, ওগুলোতে ফোকাস করো। আর এর সাথে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং, ওগুলোতে প্র্যাকটিস করতে থাকো। এবং আমি যেটা বললাম যে এতগুলো প্রবলেম সলভ করছে, ওটা তো কখনোই এটা কখনোই টার্গেট হওয়া উচিত না। কি কোয়ালিটিতে সলভ করছো, মানে কি কেমন অ্যানালাইজ করছে প্রবলেমগুলো, কেমন এদের ট্রেড অফ নিয়ে আলাপ করছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যে একটা প্রবলেম তুমি কতভাবে সলভ করতে পারছো, এটা তো হয় কি তুমি মাস্টার, মানে অনেকটা মাস্টার হয়ে যাও একটা জিনিসে, যে তুমি অনেকভাবে চিন্তা করতে পারছো, আচ্ছা এটা এটা এতভাবে সলভ করা যাবে। তখন তুমি যে হচ্ছে তোমাকে প্রবলেম দিবে তাকে তুমি মানে কনভিন্স করে ফেলতে পারবা যে এইভাবেই করা। তো অবশ্যই কখনো কোয়ান্টিটিতে ফোকাস করা উচিত না, কোয়ালিটিতে ফোকাস করা উচিত। ইভেন রিসার্চে কখনো কোয়ান্টিটি হওয়া উচিত না যে এতগুলো রিসার্চ পেপার পাবলিশ করবো, কোয়ালিটিতে ফোকাস করা উচিত। রিসার্চে দেখা যায় যে একটা ভালো পেপার এই 30-40টাই ভুয়া পেপারের থেকে ভালো। তো আমি বলবো যে ভালো রিসার্চ পেপার করা উচিত। ভাই ধন্যবাদ ভাই। ভাই লাস্ট আরেকটা কোশ্চেন আসছে, আমরা নিয়ে নাইস যদি ফাইন, আমি আপনার সময় থাকে। আমার টাইম আছে, হ্যাঁ বলো। আচ্ছা, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে তো সফটওয়্যার ইন্ডাস্ট্রি তো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। 5 থেকে 10 বছরের মধ্যে আসলে কি ধরনের পরিবর্তন হতে পারে? সেক্ষেত্রে সবাইকে কি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি এআই এমএল এই জিনিসে মানে জ্ঞান থাকা আবশ্যক কিনা, মানে ওই প্রতিকূল পরিবেশটা কাটিয়ে তোলার জন্য বা প্রতিকূল পরিবেশটা অতিক্রম করার জন্য। হ্যাঁ, 10 বছরে আমি আগে বলছি যে অনেক অনেক জব পজিশন নাই হয়ে যাবে, এটা ট্রু। এটা ইগনোর করার কিছু নাই, এটা মানে নিতে হবে যে কিছু কিছু পজিশন নাই হবে। কিন্তু দেখবা যে এত চেঞ্জ হচ্ছে, এআইএমএল এত টুল আসতেছে, এত কিছু আসতেছে মাঝে, মানে বা কম্পিউটার সায়েন্সে এখন তো সবকিছু এআই এমএল এর একটা ক্রেজ চলছে। সবকিছু শিখা পসিবল না। তো দেখা যায় কি ছোট কোম্পানি, মিডিয়াম কোম্পানি, ওরা হচ্ছে সফটওয়্যার উপর ফোকাস করে যে ওকে এগুলা টেকে আমরা কাজ করি, এগুলাতে তুমি এক্সপিরিয়েন্স কিনা, ওকে দ্যাটস ফাইন। তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি ওদের হচ্ছে খুবই ভালো একটা প্র্যাকটিস হচ্ছে, ভালো ভালো বড় বড় যেসব কোম্পানি আছে ওদের হচ্ছে টেক ব্লগ আছে, ব্লগগুলো ফলো করা, ওগুলো ব্লগগুলো ফলো করা উচিত। এবং কখনো যদি সিস্টেম ডিজাইন রাউন্ড আসে, ওদের ব্লগগুলো পড়া উচিত। দেখা যায় যে ওখান থেকে কোশ্চেন করে অ্যাটলিস্ট সিস্টেম ডিজাইনের জন্য। আর আর হচ্ছে দেখবা যে বড় বড় কোম্পানি যেগুলো, ওগুলো তোমাকে কখনোই মানে অনেক উপর থেকে যে ওকে তুমি এই টেকে কাজ করছো কিনা, এই সফটওয়্যার এই 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 প্রোডাক্টে কাজ করছো কিনা, এগুলো কাজ করে না। এগুলো তোমাকে কাজ করবে যে হচ্ছে তোমার বেসিক জিনিস, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, ফর এক্সাম্পল এআইএমএল এর হচ্ছে যেগুলো কোর অ্যালগোরিদম, তারপর তুমি ডেটা নিয়ে কিভাবে কাজ করো, এগুলো কোশ্চেন করবে তোমাকে, দেখবে যে তোমার বেস ঠিক আছে কিনা। তোমার বেস ঠিক থাকলে ওরা তোমাকে যে কোনো একটা জায়গায় ফেলে দিবে ধরো। তো ওই জিনিসটাই ফোকাস করা উচিত ফর জব, রাদার দেন যদি আমি আগেবার বললাম যদি ছোট কোম্পানি বা মিডিয়াম কোম্পানি, ওগুলোতে ওরা পার্টিকুলার ওদের টেকের জন্য খুঁজে। কারণ কি ওদের টাকা কম থাকে। রিজনটা কি জানো? ওদের টাকা কম থাকে, ওরা তোমার পিছনে ইনভেস্ট করতে চায় না। ওরা এমন কাউকে চায় যে অলরেডি শিখে আসে, সরাসরি শুরু করে দিবে। কারণ ওরা তোমার উপর ইনভেস্ট করবে না। বড় কোম্পানি তোমার উপর ইনভেস্ট করবে লং টার্মের জন্য, ওরা তোমাকে শিখাবে, তারপর তুমি আগাবা, দ্যাটস অল দ্যাট। এই জন্য ডিপেন্ড করে যে তুমি কোন দিকে আগাচ্ছ। ধন্যবাদ ভাইয়া। আজকে দিনের মতো শেষ প্রশ্ন, শেষ। গুগল স্যালারি কত? তো ও তুই ফ্রোজ হয়ে গেছো। এটা ভাই অনেক কোশ্চেন আসছে যে গুগল আসলে কিরকম স্যালারি দেয়। হ্যাঁ, এরা সবারই ভাই আসলে প্রশ্ন এটা। আমি আমি মানে আমার এখানে যেখান থেকে ইউনিভার্সিটি থেকে আসছি, এটা না না, ঠিক আছে, ওদেরও প্রশ্ন, আমার বাসা থেকেও প্রশ্ন, আমার যারা কলিগ আছে তাদেরও প্রশ্ন যে গুগল আসলে স্যালারি, আমার ফ্রেন্ড তাদেরও প্রশ্ন, মানে সবাই প্রশ্ন, সবাই মনে করে যে এটা কত।
আমি তো অবশ্যই বলবো না যে কত এক্স্যাক্টলি, আমি তোমাকে রেঞ্জ দিয়ে দিই। গুগলে হচ্ছে L4, আমি যেটা পজিশন L4 এর স্যালারি বে এরিয়াতে ইউজুয়ালি 280 থেকে শুরু হয়ে 400 মতো পার ইয়ার। আচ্ছা, 280 মানে $280,000, কে 280,000, 280 রাইট? কে 280K, ইয়ে 280K to 400K। আচ্ছা, এখন মনে হবে যে ওরে ভাই এত টাকা। আমি তোমাকে বলি, ফ্র্যাঙ্কলি বলি, কি এখানে অনেক কিছু আছে, অনেক কিছু ম্যাটার করে। ফার্স্ট অফ অল, তুমি টাকা পাওয়ার আগেই 40% ট্যাক্স কাটা নিয়ে চলে যাবে। তোমার হাতে আসবেই না। 40% ট্যাক্স বে এরিয়াতে। আচ্ছা, বে এরিয়ার জন্য হচ্ছে স্যালারি এত বেশি, এটা কিন্তু বে এরিয়াতে আমি তোমাকে বলছি, বে এরিয়ার স্যালারি রেঞ্জ। বে এরিয়ার রেঞ্জ কেন? কারণ বে এরিয়া হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্লেসেস অন আর্থ, মানে এই গোটা ওয়ার্ল্ডেই খুবই এক্সপেন্সিভ, মানে এখানে থাকার জন্য। বাসা ভাড়া আমাদের দিতে হয় ধরো $400-500, এই $4,000-5,000, সরি, $4,000-5,000 পার মান্থ। মানে মারাত্মক এক্সপেন্সিভ। তোমার টাকা টাকা কাটার জন্য উপর থেকে বসে আছে, পাইলেই দিবে কাট, মানে সরকার। আবার আরো আছে কিছু হচ্ছে মূলার মতো, যে এগুলা এগুলা পাবা, এগুলা পাবা, কিন্তু কখন পাবা ওগুলো ঠিক নাই। মানে এগুলো পাবা, কিন্তু কখন পাবা ওটা ডিপেন্ড করে। ওগুলো আসলে স্টক দেয়, তোমাকে ক্যাশ দেয় না কেউ। তো ওই জন্য মানে টাকা অনেক বেশি, মনে হয় অনেক বেশি, কিন্তু দেখা যায় যে এদিকে তুমি লাইফ লিড করতে গেলে এই টাকাটাই দরকার। যেমন ধরো তুমি যখন আমরা যখন দিনাজপুর থেকে ঢাকায় গেছি, যাই দেখছি ওরে বাবা এইদিকে এত এক্সপেন্সিভ, মানুষের এত স্যালারি, বুঝতে পারছো জিনিসটা ওইরকম। তখন ঢাকা থেকে এইদিকে মুভ করবো, তখন মনে হবে আচ্ছা এদিকে এত স্যালারি, কিন্তু এদিকে লাইফ এরকম। ঠিক এক্সাক্ট এরকম জিনিস। তো ভবিষ্যতে যদি আমি কখনো হায়ার পজিশনে যাই, তখন হচ্ছে এটা বেনিফিট করবে আমাকে, ইনশাল্লাহ যাবো। আহ, ইনশাআল্লাহ ভাই। ধন্যবাদ ভাইকে আমাদেরকে এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ এবং তোমাদের। আশা করি আহ, ভবিষ্যতে আমাদের প্রয়োজনে, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে আমরা আপনাকে আমাদের পাশে পাবো। হ্যাঁ, ইনশাল্লাহ, অফকোর্স। ধন্যবাদ ভাইকে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে চলে আসছি। আমরা আতিক ভাইয়ের গুগলের প্রিপারেশন স্ট্র্যাটেজি থেকে শুরু করে সবকিছু আমরা এক ভিডিওতে জানতে পারলাম। আশা করি এই আতিক ভাইয়ের দিক নির্দেশনাগুলো আমাদের বাস্তবিক জীবনে খুবই ভালোভাবে কাজে দিবে। দেখা হবে আপনাদের সাথে 5 লুমিনারি অ্যালামনি এক্সপেরিয়েন্স এর পরবর্তী কোনো এপিসোড নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আসসালামু আলাইকুম।